ঠিক আছে। আসসালামু আলাইকুম। ইউসিসি উত্তরা ব্রাঞ্চে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আচ্ছা, এখন সবাই ভয়েসটা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা? ফার্স্টে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে এটা একটু জানাও যে ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা। ওকে, ফাইন, ভয়েস শুনতে পাচ্ছ। ওকে, ভয়েস ক্লিয়ার। ওকে, ভয়েস ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমি একটু প্রাথমিক কিছু কথা বলে রাখি। যেমন আমাদের আজকের যে লেকচারটা, এই লেকচারের মাধ্যমে হচ্ছে মূলত আমাদের খ ইউনিট মানে বি ইউনিটের যাত্রা শুরু হতে যাচ্ছে। এবং আমি আবারও বলছি যে খুবই পবিত্র একটা দিনে আমাদের প্রস্তুতিটা শুরু হতে যাচ্ছে। এই জন্য আসলে সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা এবং সবাইকে জুম্মা মোবারক। ঠিক আছে, তো আমরা তো সবাই এটা জানি যে জুম্মা মোবারক। জুম্মা হচ্ছে মূলত একটা গরিবের হজ এবং সবাইকে আসলে এই ডেটা এটা আলাদা একটা মানে গুরুত্ব বহন করে। এবং তোমরা আজকে থেকে অবশ্যই একটা পরিকল্পনা করে ফেলবা, একটা প্ল্যানিং করে ফেলবা। প্ল্যানিংটা হচ্ছে এরকম যে আমি পড়বো এবং এবং আমি চান্স পাবো। ঠিক আছে, মেন্টালিটি এমন হতে হবে যে আমার মধ্যে যাতে কোনো ভয় কাজ না করে। লাইক বিষয়টা হচ্ছে এরকম যে এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, এত ছাত্রছাত্রী পরীক্ষা দিবে, আর এবছর যেহেতু তোমরা জানো যে এবছর সবাই পাস করছে, এবছর কিন্তু কোনো ফেল নেই। ঠিক আছে, অটো বাস, ও সরি বাস না, অটো পাস। তো এখন যেহেতু তোমরা এখানে পরীক্ষার্থীর সংখ্যা মানে প্রায় কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ, কল্পনা করতে পারবো না। আগে যেখানে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিত তোমাদের ইউনিটে ধরো 23,000, 24,000, 17,000, 18,000 এরকম বিভিন্ন ইয়ারের মধ্যে থাকে। এটা 23-24,000 কিন্তু ছাড়ায় না। তো এই বছর কিন্তু সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেড়ে যাবে। আর এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যার প্রস্তুতি ঠিক থাকবে, যার প্রিপারেশন ঠিক থাকবে, শেষ পর্যন্ত হাসিটা কিন্তু সেই হাসবে। তো সংখ্যা দেখে কখনো কাউকে কাউন্ট করা যাবে না, কারণ বার্কিং ডগ সেলডম বাইটস, একটা কথা আছে যে যত গর্জে তত বর্ষে না। ঠিক আছে, তো এই কারণে যে আশেপাশে অনেক অনেক পার্টিসিপেন্ট থাকলেও তুমি ধরে নিবা যে ইউ আর দ্য বেস্ট আর দ্য রেস্ট ইজ দ্য লিস্ট। মানে বাকি সবাই হচ্ছে তোমার কাছে কোনো অবস্থান নাই। আচ্ছা, এখানের মধ্যে দুজন হাত তুলেছো, সাদিয়া তোরা, মাহি খন্দকার। তোমাদেরকে আনমিউট দেওয়া হয়েছে। মাহি, তুমি কি কিছু বলতে চাও? সাদিয়া তোর, ও সরি, তো আমি আবার মানে আচ্ছা, প্রশ্ন কিছুক্ষণ পরে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে প্রশ্ন নিব, এখনই আসলে প্রশ্ন না, প্রশ্ন কিছুক্ষণ পরে যাবে। আর আমি আবারও বলছি, ক্লাসটা হবে কিন্তু ইন্টারেক্টিভ ওয়েতে। ইন্টারেক্টিভ মানে হচ্ছে যে আমি শুধু বক বক করে যাব, পক পক করে যাব, তাহলে তো এটা ফেসবুক লাইভ ক্লাস হয়ে গেল। জুমে ক্লাস নেওয়ার মানেটা কি? মানে জুমের সুবিধাটা কোথায়? জুমের সুবিধাটা হচ্ছে যে তুমি জাস্ট সবকিছুই অফলাইনের সবকিছুই তুমি এখানের মধ্যে ফ্লেভারটা পাচ্ছ। ডিফারেন্সটা হচ্ছে তোমাকে টাকা পয়সা খরচ করে, সময় নষ্ট না করে আমাদের উত্তরা শাখায় তোমাকে আসতে হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ বাসায় বসেই তুমি সেম সুবিধাটা পাচ্ছ। ক্লাসে আমরা কি করি? ক্লাসে ফর এক্সাম্পল হচ্ছে আমরা লিখি, আমরা হয়তো বোর্ড ইউজ করি, অথবা যাই ইউজ করি, আমরা প্রজেক্টর ইউজ করি, প্রেজেন্টেশন ইউজ করি। ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করো, আবার আমিও তোমাদেরকে প্রশ্ন করি, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো এখানেও ঠিক সেম সুবিধাটা কিন্তু এখানের মধ্যে আছে। তোমরা যদি আমাকে প্রশ্ন করতে যাও, জাস্ট হচ্ছে হ্যান্ডটা রেজ করতে হবে। তুমি দেখো যে তোমার জুম অ্যাপস এর মধ্যে হ্যান্ড রেজ বলে একটা বাটন আছে, একটা অপশন আছে। ওখানে ক্লিক করলে আমি তোমাকে দেখতে পাবো যে তুমি হাত তুলেছো। দেন আমি তোমার মাইক্রোফোনটা আনমিউট করে দেব, তুমি প্রশ্ন করতে পারবা। যখনই কোনো একটা টার্মস তুমি বুঝবা না, তুমি প্রশ্ন করবা। আচ্ছা, তো আমার প্রথম বক্তব্য হচ্ছে
যেহেতু আমরা আজকে একদম লেকচার নাম্বার 1 দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি, তো প্রশ্নের প্যাটার্ন কেমন, প্রশ্নগুলো কিভাবে হয়, ফরম্যাটটা কিভাবে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস না। কারণ এগুলো নিয়ে কিন্তু ইতোমধ্যেই আমরা ক্লাস করে ফেলেছি, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি আমাদের ইউসিসি উত্তরা শাখার পেজের মধ্যে। কিন্তু গতকালকে বা গতকালকের আগের দিন মেবি আমি একটা গাইডলাইন ক্লাস নিয়েছিলাম। তো এই গাইডলাইন ক্লাসটা কি তোমাদের মধ্যে কেউ কি করেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও দেখি। গাইডলাইন ক্লাসটা কে কে করেছো একটু কমেন্ট বক্সে জানাও। ফাহিদুল ইসলাম তুমি করেছো, রোমান, অর্পা, বা অনেকই তো, মাইশা, এনায়েতুল্লাহ, বাহ চমৎকার চমৎকার, ঠিক আছে ফাইন। জান্নাতুল ফেরদৌস, শ্রাবণী, ঐশী, সারা, জাহিদ হাসান। জাহিদ হাসানের পরে আবার দেখতে পাচ্ছি তোমার নাম লেখা আছে অপ্প। আচ্ছা আমি বুঝি না মাইনসের নাম আবার অপ্প হয় কেমনে ভাই, ঠিক আছে, এর মধ্যে নাম লিখে রাখছে অপ্প, এটা কোনো কথা? তারপর একজনে দেখি নাম সেট করে রাখছে গ্যালাক্সি J7 Pro। চিন্তা করছো, এটা হচ্ছে মানুষের নাম, মানে মঙ্গল গ্রহ থেকে সে ক্লাস করতেছে। তো আগামী ক্লাস থেকে অবশ্যই তোমরা তোমাদের নামটাকে রিনেম করে দিবা, ঠিক আছে, এবং তোমাদের নামের পাশে কিন্তু আমরা একটা কোড দিয়ে দিব, এই কোডটা শো করতে হবে, ঠিক আছে। আচ্ছা বাহ, তোমরা তো অনেকেই ক্লাস করেছো দেখতে পাচ্ছি, ভেরি গুড ভেরি গুড। এবছর ব্যাপক একটা ফাইট কিন্তু বি ইউনিটে হবে। আর তোমরা জানো যে অন্তত বি ইউনিটের সার্ভিসের দিক থেকে ইউসিসি হচ্ছে তোমার এটা আনবিটেবল, ঠিক আছে, আনবিটেবল। এই কারণে আমরা পরপর 2 বছর কিন্তু বি ইউনিট থেকে আমরা ফার্স্ট পেয়েছি, পরপর 2 বছর। 2018 সালে এটা তোমার মিম ফার্স্ট হয়েছিল, আর 2019 সালে হচ্ছে তোমার ইমরোজ সেও ফার্স্ট হয়েছিল, তাই না? তাহলে এখন আমাদের এখানে দুটো ফার্স্ট আমাদের এখানে এসেছে, এবং যে দুটো ফার্স্ট হয়েছে ও দুটাই কিন্তু মূলত হচ্ছে আমার ডিরেক্ট আমাদের ডিরেক্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। বা আমরা দেখেছি যে প্রথম থেকে একটা বিষয় এরকম কাজ করে যে আমি ওভাবে মার্কসও করি নাই যে সে ফার্স্ট হয়ে যাবে, এভাবে কিন্তু মার্ক করি নাই, ঠিক আছে। হয়তো এসে বলতেছে যে ভাইয়া এটার প্রবলেম একটু সলভ করে দেন, বা ভাইয়া হ্যান দেন। তো একটা বিষয়ে এটা বুঝতে পেরেছি যে না, তাদের আগ্রহ ছিল। আগ্রহ মানে হচ্ছে জানার আগ্রহ, প্রবলেম সলভ করার একটা আগ্রহ ছিল, এবং সেটা তারা নিজ দায়িত্বে করেছে। কারণ তুমি যদি ফিজিক্যালি ক্লাস করতে আসতা, সেটা আমাদের ইউসিসি উত্তরা ব্রাঞ্চ হোক, ইউসিসি হেড অফিস হোক, তুমি যেখানে ক্লাস করতে আসতা, তুমি দেখতে যে এখানে জনসমুদ্রে তুমি হারিয়ে যাবে। যেমন ইউসিসি ফার্মগেট শাখার মধ্যে আমাদের প্রতি বছর কিন্তু প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট মানে ক্লাস করে প্রতি বছর, 10 থেকে 12,000, মানে সংখ্যাটা কিন্তু কম না। একটা কোচিং সেন্টারে 12,000 স্টুডেন্ট, এটা অকল্পনীয়। ইউসিসি উত্তরা ব্রাঞ্চ এরপরে কিন্তু সবচেয়ে বড় ব্রাঞ্চের মধ্যে ইউসিসি উত্তরা ব্রাঞ্চ ক্লাস করে, তো যেটা সরাসরি হেড অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। তো এত স্টুডেন্টের মাঝখানে কিন্তু অনেকে প্রশ্ন করতে ভয় পায়, অনেকে টিচারকে খুঁজেই পায় না। আবার দেখা গেছে যে তোমার টিচার ক্লাসে গেছে, এখন তার ধারণা হয়েছে যে একে আসলে টিচার কিনা, টিচারকে ধাক্কা দিয়ে সরাই দিতেছে, এই ভাই একটু সরান তো ভাই আমি যাবো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন এই প্রবলেমের কারণে যে আসলে একটা গাইডেন্স পাওয়াটা, ঠিক আছে, যেহেতু একটা এখানে একটা ল্যাকিং আছে, মানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের সুযোগে কিছু একটা শ্রেণী থাকে, একটা অসাধু একটা চক্র থাকে, যারা হচ্ছে তোমাদেরকে মিসগাইড করে, ঠিক আছে। তো এই যে মিসগাইড, এখানের মধ্যে কিন্তু হাতুড়ে ডাক্তারের অভাব নেই, ঠিক আছে, হাতুড়ে ডাক্তার বহুত আছে, তাদের অভাব নাই। যে তোমাকে গাইডলাইন দিবে, তুমি এভাবে পড়ো ওইভাবে পড়ো, ঠিক আছে, হ্যান করো ত্যান করো, অনেকভাবে হচ্ছে তোমার এখানে গাইড করার ট্রাই করা হয়। আচ্ছা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে যে তোমরা ভয়েসটাকে শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট বক্সে জানাও দেখি। মিম 1 2 3 4, ভয়েস কি শুনতে পাচ্ছ? ভয়েস ক্লিয়ার, বাহ বাহ চমৎকার। আচ্ছা চমৎকার, ভয়েস ক্লিয়ার। আচ্ছা ভয়েস ক্লিয়ার হলে যারা কমেন্ট করেছো, যে 2 জন কমেন্ট করেছো যে ভয়েস মানে সাউন্ড শুনতে পাচ্ছ না, তোমাদের নেটওয়ার্কের প্রবলেমও না, এটা হচ্ছে তোমাদের জুমের প্রবলেম। জুমের মধ্যে হচ্ছে তোমার কল ওভার ইন্টারনেট বলে একটা অপশন আছে, ওই কল ওভার ইন্টারনেটের মধ্যে ক্লিক করতে হবে, তা না হলে তুমি ভয়েস শুনতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আর যাদের কাছে একটু আচ্ছা ভয়েস আসতেছে, হালকা ভয়েস যাচ্ছে যাদের কাছে, তারা হচ্ছে একদম ওই যে হেডফোন লাগায় ক্লাস করো, ঠিক আছে, হেডফোনে শোনো, তাহলে পুরোটা শুনতে পারবা, বুঝতে পারবা। আচ্ছা এনিওয়ে, অথবা নেটওয়ার্কটাকে আপডেট করতে হবে, হয়তো মোবাইল নেটওয়ার্ক একটু দুর্বল আছে, যে কারণে হচ্ছে তোমরা একটু শুনতে কম পাচ্ছ। আচ্ছা তো
আমার এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম নেই, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ভয়েস ট্রান্সমিশনটা কিন্তু 80% 90% পর্যন্ত এখানের মধ্যে কিন্তু শো করছে। মানে আমার এখানের মধ্যে কন্ট্রোল প্যানেলের মধ্যে 80 to 90% কিন্তু ভয়েসটা শো করছে। তো আশা করি এখানে প্রবলেম না। প্রবলেম হলে এটা এখানের মধ্যে রেড সিগন্যাল শো করতো। আর আমাদের এটা কিন্তু তোমার মানে ফ্রি অ্যাপস না, মানে আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে জুম এন্টারপ্রাইজ প্লাস। আর জুম এন্টারপ্রাইজ প্লাস এটা হচ্ছে তোমার মানে 1000 পার্টিসিপেন্টের হচ্ছে একটা প্রফেশনাল বা প্রো ভার্সন, যেটা এখানে উইথ ফুল কন্ট্রোল প্যানেল নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সো তোমরা এখানে কি করছো না করছো, ঠিক আছে, মানে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে বলে দেওয়াটা সম্ভব, ঠিক আছে, দ্যাটস ইট। আচ্ছা, তো যাই হোক, তো আমরা তাহলে আর কথা না বাড়াই, আমি শুরুতে বিসমিল্লাহ বলে আমরা ক্লাসটা স্টার্ট করব। প্রথমে আমি আমার একটু পরিচয়টা দিয়ে রাখি। হয়তো আমাকে তোমরা অনেকে চেনো, আবার অনেকে হয়তো চিনো না, ঠিক আছে। আমার ছোট্ট একটা নাম আছে, নামটা একটু মনে রাখতে হবে, যে সৈয়দ আবু রায়হান মোহাম্মদ বোরহানুদ্দিন মেহের বিন মনসুর। মনে থাকবে? আর আর আরেকটা বিষয় হচ্ছে যে সামিউল আলম সে বলেছে যে এত ছোট নাম। আচ্ছা, আহ, এটা আসলে আমি বংশের একমাত্র বাদতি ছিলাম, এই কারণে সবাই মিলে হচ্ছে আমার একটা নামই দিয়েছিল, সৈয়দ আবু রায়হান মোহাম্মদ বোরহানুদ্দিন, পরেটা ভুলে গেছি, ঠিক আছে, এই কিছু একটা দিছে। পরে আমি নিজ দায়িত্বে নামটাকে ছোট করছি। তো আমার নামটা হচ্ছে মূলত রায়হান বোরহান, ঠিক আছে, রায়হান বোরহান। তো তোমরা আমাকে যে কাজটা করতে পারো, তোমরা আমাকে রায়হান ভাই বলতে পারো অথবা রায়হান স্যার বলতে পারো, কিন্তু আল্লাহর ওয়াস্তে শুধু রায়হান নামে ডাকিস না ভাই, ঠিক আছে, মানে শুধু রায়হান নামে আমরা বলবো না। যে তুমি বললা যে এই রায়হান, আমি বুঝি নাই, আমার একটু বুঝাও ভাই, এটা কেমন দেখায় না? তো এটা তো বাংলাদেশ, মানে ন্যূনতম একটু মানে সম্মানবোধ থাকা উচিত নাকি? তো আমাকে রায়হান ভাই বলো অথবা আমাকে রায়হান স্যার বলো, যে কোনো একটা বলো, কোনো প্রবলেম নাই। কিন্তু বোরহান আবার বলবো না, বিকজ বোরহান বললে আবার বোরহানি বোরহানি একটা গন্ধ আসে, ঠিক আছে। আচ্ছা, আমার পড়াশোনা ভাইরা ঢাকা ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ লস, এলএলবি এন্ড এলএলএম। আমার আমার ব্যাচ নাম্বার 33rd ব্যাচ, এবং বাই প্রফেশন আই এম এ লয়ার, ঠিক আছে, প্র্যাকটিসিং আন্ডার দ্য ডিরেক্ট সুপারভিশন অফ ব্যারিস্টার রঘুনুদ্দিন মাহমুদ এন্ড অ্যাসোসিয়েটস। আর এর পাশাপাশি হচ্ছে আমার আইবিএ তে আমি পড়াশোনা করেছি, এমবিএ করা হয়েছে ওখান থেকে। আইবিএ মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর আমার আইএলটিএস আমার পার্টিসিপেশন ছিল, আইএলটিএস এর স্কোর ছিল 8.5 আউট অফ 9.0। লেখালেখির সাথে আমি যুক্ত আছি, ঠিক আছে, আমি লেখালেখিও করি। আমি পড়াচ্ছি হচ্ছে তোমার মূলত 15 ইয়ার্স হয়ে গেছে, এবং ইউসিসি তে আমার পজিশনটা হচ্ছে আমি বর্তমানে বিভাগীয় প্রধান হিসেবে আমি এখানে কাজ করছি, কোর্স কোঅর্ডিনেশনের দায়িত্বে আমি রয়েছি, ইংরেজি ডিপার্টমেন্ট, ইউসিসি হেড অফিস, ফার্মগেট ব্রাঞ্চ, ঠিক আছে। তো তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে এত বছর ধরে একটা সার্ভিস আমরা প্রোভাইড করে যাচ্ছি, তো এখানে এক্সপেরিয়েন্স কিন্তু একটা ফ্যাক্ট, অবশ্যই অভিজ্ঞতা একটা ফ্যাক্ট, কারণ আমি এখানে কাজ করছি তোমার একটা প্রোডাক্ট নিয়ে, মানে শুধু ইংরেজি নিয়ে আমি কাজ করতেছি, এবং এটা কিন্তু প্রায় টানা কয়েক বছর হয়ে গেছে, প্রায় দেখো 12, 13, 14, 15 বছর কিন্তু কম না। তো এই কারণে আমি তোমাকে যেভাবে গাইডলাইনটা তোমাকে ইনশাআল্লাহ, আমার যে কনফিডেন্সটা আছে যে গাইডলাইনটা আমি তোমাকে দিতে পারবো, যেভাবে আমি তোমাকে একটা ডিরেকশনের মধ্যে নিয়ে আসতে পারবো, ঠিক আছে, অতটুকুতে আমার একটা বিশ্বাস কাজ করে, মানে আমার নিজের প্রতি একটা বিশ্বাস কাজ করে যে ইনশাআল্লাহ তুমি যদি এটা 100% ফলো করতে পারো, তাহলে ইংরেজি অংশে হয়তো তুমি ভালো করবাই, ঠিক আছে, ভালো করবাই। দেখছো আমি হয়তোও লাগাইছি, আবার করবাইও লাগাইছি। তো এই কারণটা হচ্ছে এই, যে যদি তুমি গাফিলতি করো, ঠিক আছে, অর্থাৎ তোমার নিজের মধ্যে যদি খারাপই থাকে, তাহলে ডেফিনেটলি তুমি কোনো ফলাফল পাবে না। আর তুমি যদি একদম ডিটারমাইন্ড থাকো, ঠিক আছে, না আমি ভালো করবোই, ঠিক আছে, এবং আমার উপর একটা আস্থা রাখো, তো সেই ক্ষেত্রে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই তুমি ভালো করবা, অন্তত ইংরেজিতে তোমার ফেল আসবে না, ঠিক আছে, এই একটা বিষয়। আর আরেকটা তথ্য হচ্ছে একাধিক গাইডলাইন তুমি ফলো করতে যাবা না, ঠিক আছে, অবশ্যই একটা গাইডলাইনে তোমাকে ফলো করতে হবে, কারণ তুমি যখন একাধিক টিচারের গাইডলাইন ফলো করবা, একাধিক কোচিং সেন্টারে তুমি যখন ভর্তি হবা, তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে কি, একাধিক নৌকায় পা দিয়ে তুমি নদী পার হচ্ছ। একাধিক নৌকায় তুমি যদি পা দিতে চাও, তাহলে আলটিমেটলি যা হওয়ার তাই হবে, অর্থাৎ নৌকা ডুবে যাবে, তুমি অ্যাক্সিডেন্ট করবে। তো এই জন্য তোমাকে ফলো করতে হবে একটা গাইডলাইনই, চড়তে হবে একটা নৌকাতেই, ইনশাল্লাহ আমরা তীরে পৌঁছাবোই, ঠিক আছে, ইনশাল্লাহ। তো এই দিকটা মাথায় রেখে আমরা আমাদের প্রিপারেশনটা আমরা আজকে থেকে স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মানবিক শাখা লেকচার নাম্বার 1 এর মাধ্যমে। আমাদের ইউসিসি থেকে যে লেকচারটা দেওয়া হয়েছে, এই লেকচারটা কি তোমাদের সবার কাছে পৌঁছেছে? মানে সবার হাতে কি লেকচার শিটটা রয়েছে? ফাইন।
যারা ভিডিওতে আছো, আব্দুল্লাহ একটু দেখো দেখি লেকচার শিটটা। যারা ভিডিও অন করে রেখেছো একটু লেকচার শিটটা দেখাও, লেকচার শিটটা যে সামনে আছে একটু দেখাও। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আব্দুল্লাহকে তো মনে হয় আমি চিনি, কোথায় যেন দেখছি বলে মনে হচ্ছে। আচ্ছা, তোমাকে আনমিউট দিছি। কি রে ভাই, এটা কমন করে গেল কেন? হ্যাঁ, আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? আর আমি একদম প্রথম থেকে ইউসিসি অনলাইন ক্লাস প্রোগ্রামেও ক্লাস করেছি, আপনার সাথে অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে আমি অংশগ্রহণ করেছিলাম। ওরে খোদা, আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, তার মানে ওই যে হেড অফিসে ক্লাস করছিলাম নাকি? জি স্যার। আর বাট তুমি ভর্তি তো হচ্ছে ইউসিসি উত্তরা ব্রাঞ্চে? জি স্যার। আচ্ছা আচ্ছা, গুড। কলেজ কোনটা তোমার? স্যার আমি ভোলা গভর্নমেন্ট কলেজ, ভোলা থেকে আছি। ভোলা, আচ্ছা ফাইন। হ্যাঁ, আমি তোমাকে নোটিস এই কারণে করেছি যে আমি তোমাকে বেশ কয়েকটা ক্লাস আমি তোমাকে দেখেছিলাম এবং তোমার ইন্টারেকশনটাও খুব চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরকমই হওয়া উচিত, ঠিক আছে? তো অর্থাৎ সহজ কথা, একটা ডেডিকেশন লেভেল লাগবে, ডেডিকেশন লেভেল লাগবে, এটা মেইনটেইন করতে হবে। যদি আমরা এটা ঠিকমতো মেইনটেইন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা হয়তো শুরু করলাম 3টা বা 4টা ক্লাস করলাম, 5টা ক্লাস করলাম, এরপরে আমরা হাল ছেড়ে দিলাম। তা আলটিমেটলি কিন্তু তুমি মনে করতেছো যে তেমন কিছু হবে না, বাট এটা অনেক কিছু হয়ে যাবে। যদি ঢাকা ইউনিভার্সিটি তোমার হাত থেকে ছুটে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ভর্তি হতে না পারো, তাহলে এটার মানে সম্পূর্ণ দায়ভার, মানে এটা যেমন তোমারও একটা দায়ভার, এটা কিন্তু আমারও একটা দায়ভার, ঠিক আছে? অর্থাৎ আমি যদি সার্ভিস তোমাকে খারাপ দিই, তাহলে সেটা আমার দায়ভার। আর সার্ভিস ভালো দেওয়ার পরেও দেখা গেছে তুমি ফেল করেছো, তাহলে আলটিমেটলি এটা তোমার দায়ভার, ঠিক আছে? সো এই দিকটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তোমার নিজেকেও চেষ্টা করতে হবে, আর চেষ্টা করলে ইনশাআল্লাহ সফলতা আসবে। কখনো কান কথায় বিশ্বাস করবে না। মানে আমি ফার্স্টে আজকে প্রথম ক্লাস তো, এই কারণে আমি অনেক এগুলো ফেস করি, যে অনেকে দেখি যে ও এটা বলছে, ওই ভাই সেটা বলছে, আমার ওই ফ্রেন্ড সেটা করে, অমুক ফ্রেন্ড ওটা করে। তো এত কথা ভাই শুনবা না প্লিজ, ঠিক আছে? মানুষের কার কথাই শুনবা না। সম্পূর্ণভাবে তুমি আমার এখান থেকে যে গাইডলাইনটা তুমি পাচ্ছ, বা তোমাকে আমি যেভাবে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, তুমি ইংরেজির জন্য এটা 100% ফলো করে যাবা। কে কি বললো না বললো সব ভুলে যাবো। কারণ আমরা যখন অনেক জায়গায় বহুমুখী কথাবার্তা শুনি, তখনই কিন্তু মূলত আমাদের ব্যর্থতাটা চলে আসে। আচ্ছা, এখানে মেবি এখানে ইউসিসি কুমিল্লা ব্রাঞ্চেরও কিছু স্টুডেন্ট এখানে রয়েছে আজকে ক্লাসের মধ্যে, কারণ ইউসিসি উত্তরা ব্রাঞ্চ এবং ইউসিসি কুমিল্লা ব্রাঞ্চ এরা যৌথভাবে কিন্তু ব্রাঞ্চটা পরিচালনা করে। এবং হচ্ছে তোমার এই টোটাল প্রোগ্রামটা কিন্তু কন্ডাক্টেড হচ্ছে আমাদের ইউসিসি হেড অফিসের মাধ্যমে, ঠিক আছে? ওখানে মাধ্যমে কন্ডাক্ট হচ্ছে, এবং এই প্রোগ্রামের দায়িত্বে আমি রয়েছে, আমি রায়হান বুরহান। এবং তোমাদের যে কোনো টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে, যে কোনো সমস্যা, সেটা টেকনিক্যাল প্রবলেম হোক, তোমার সাবজেক্ট ওয়াইজ প্রবলেম হোক, প্লিজ ফিল ফ্রি টু নক মি, আমাকে নক করবা বা আমার সাথে শেয়ার করবা, ঠিক আছে, এই বিষয়গুলো। আচ্ছা, এখানে মধ্যে আচ্ছা Oppo A3 সে কমেন্ট করেছে আমি কুমিল্লার। ভাই, মানুষের নাম অপ্পো কেমনে হয়? আমাকে খালি এতটুকু বলো যে তোমার নাম কেমনে অপ্পো হয়েছে। আবার একজনে লিখছে আমি চাঁদে থাকি। আল্লাহ, দেখছো, সে নাকি চাঁদে থাকে, তার আইডি নাম হচ্ছে আমি চাঁদে থাকি, সে চাঁদ থেকে ক্লাস করতেছে ভয়েসারের মাধ্যমে। OMG, সে চাঁদে থাকে, বাহ চমৎকার। এই নামগুলো যদি চেঞ্জ না করছো খবর আছে কিন্তু, ঠিক আছে? নামগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই যে Oppo A3 কে আমি এখন দেখতে পাচ্ছি, ঠিক আছে? Oppo A3, তোমার আচ্ছা এই নামটার পেছনে কোনো কারণ আছে যে তুমি Oppo A3 দিছো কেন? আসসালামু আলাইকুম স্যার। আসলে মানে আমি তাড়াতাড়ি করে হয়েছে তো, মানে ওই নেমটা পাল্টানো হয় নাই। আশা করি সামনের ক্লাসে পাল্টিয়ে। আচ্ছা, ওকে ফাইন। এটা কিন্তু রিনেম করতে হবে, তা না হলে কিন্তু প্রতি ক্লাসে কিন্তু পচানো হবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে এই যে আরেকজন লিখছে যে আচ্ছা, রাশেদ মেহেদী, ও লিখছে চাঁদের নেট স্পিড কেমন ভাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, চাঁদের নেট স্পিড কেমন এটা চাঁদে যে থাকে তারে জিজ্ঞেস করো, ঠিক আছে? এখানে আমারে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করতে পারি। এখন তোমরা সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করবা, আমি তোমাকে একটু স্ক্রিনটা দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ যে আমাদের এটা হচ্ছে লেকচার শিট। এই লেকচার ম্যাটেরিয়ালসটা কিন্তু তোমাদের কাছে আছে, এটা তোমরা পেয়েছো। এখানে মধ্যে ফার্স্টে আমি তোমাদেরকে যদি দেখাই, প্রথমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা মেমোরি টেস্ট বলে একটা কথা আছে, মেমোরি টেস্ট। এই যে মেমোরি টেস্ট। আচ্ছা, মেমোরি টেস্ট আমরা দুটো পার্টে নিয়েছি। আমার এখানে মধ্যে এমসিকিউ পার্টও আছে, মেমোরি টেস্টের মধ্যে কিন্তু আবার রিটেন পার্টও আছে, ঠিক আছে? এই যে রিটেন পার্ট, ঠিক আছে, রিটেন পার্টও আছে।
তো মেমোরি টেস্টটা আসলে মূলত আজকে তো আর দিয়ে কোনো লাভ নাই, যেহেতু তুমি শুরুই করলে আজকে, এখনো কোনো কিছু পড়াশোনা করো নাই। সো মেমোরি টেস্টটা এখন দরকার নাই, আজকে ক্লাসটা করো, আরো কয়েকটা ক্লাস করার পরে লেকচার নাম্বার 1 এর মেমোরি টেস্টটা দিবা। কিন্তু আজকে আমি যা পড়াবো এর উপর কিন্তু আবার পরবর্তী ক্লাসে শুরুতেই যে টেস্টটা থাকবে ক্লাস টেস্ট 1, ওটা কিন্তু তোমাকে সঠিকভাবেই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো অনেকে মানে জয়েনিং ওয়েটিং এর মধ্যে রয়েছে। আচ্ছা, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, এটা তো অটো অ্যাপ্রুভ করা যায়, সেটিংস এর কাজই করেনি। আচ্ছা, এরপর দেখো গত বছর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের মধ্যে তোমার যে প্রশ্নগুলো ছিল, এই যে এখানের মধ্যে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, খেয়াল করছো? যে বি ইউনিটের এই প্রশ্নগুলো ছিল, আমরা দেখতে পাচ্ছি যে বি ইউনিটে এমসিকিউ পার্ট থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, তারপর হচ্ছে বি ইউনিটে রিটেন পার্ট থেকে প্রশ্ন ছিল, এবং বি ইউনিটের রিটেন পার্টের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। এটা তোমার বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের উপর তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, যেটা তোমার টেক্সট বুকের মধ্যে ছিল, কেমন? আচ্ছা, তারপর তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে তোমার একটা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ ছিল, যেটা টেক্সট বুক থেকে কপি পেস্ট করা হয়েছে। এরপর হচ্ছে তোমার কয়েকটা ভোকাবুলারি ছিল, এই প্রত্যেকটা ভোকাবুলারি কিন্তু টেক্সট বুক থেকে আসা, প্রত্যেকটা ভোকাবুলারি টেক্সট বুকের ভোকাবুলারি, এবং এই ভোকাবুলারি গুলো থেকে তোমাকে সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে। তার মানে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি, এটা তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে তোমার রাইটিং অ্যাবিলিটি, মানে প্যারাগ্রাফ রাইটিং, এটা ছিল গত বছর। তো এই বছর হতে পারে তোমার ট্রান্সলেশন অ্যাড হবে, কারণ ট্রান্সলেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, এবং সেটা হতে পারে প্যাসেজ ট্রান্সলেশন, একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটাকে ট্রান্সলেট করতে বলা হবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই সবকিছু বিষয়ে, যেমন ধরো এমসিকিউ এবং রিটেন, এই দুটো বিষয় কিন্তু ইনশাআল্লাহ আমি গাইডেন্স তোমাকে দেওয়ার ট্রাই করব। তবে আজকে ক্লাসে আমাদের টপিকটা অনেক ছোট্ট একটা টপিক, ঠিক আছে? যেহেতু আমাদের ওপেনিং লেকচার, আমরা জানি যে আজকে ক্লাসটা শুরু করতে হয়তো একটু প্রবলেম হতে পারে, অনেকে ফার্স্ট টাইম ক্লাসটা করছে, বা অনেকে ফার্স্ট টাইম জুমে ক্লাস করছে, তো এই কারণে আমরা একটু কন্টেন্টটা আজকে একটু কম রেখেছি, খুব বেশি কন্টেন্ট আমরা এখানের মধ্যে রাখিনি। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের এই যে দাগাইছো মাহি খন্দকার, দাগ দিলা কেন? আচ্ছা, দাগাদাগি করবে না, দাগাদাগি করবে না, দাগাদাগি করলে কিন্তু আমার এখানের মধ্যে তোমার নামটা শো করবে যে কে দাগে দাগে করতেছো। মাহি খন্দকার, তুমি দাগ দিয়েছিলে একটু আগে, দাগাদাগি করবে না, ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে আমরা সব একটু দেখি। যে নাউন রয়েছে, আইডেন্টিফিকেশন নাউন, নাউন কিভাবে তুমি চিনবা, নাউনের পজিশন রয়েছে, আমরা পজিশন দেখতে পাচ্ছি, পজিশন অফ নাউনস। তারপর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ব্যবহার, ঠিক আছে? কাউন্টেবল আনকাউন্টেবল এটা রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে তোমার ডিটারমিনার। মানে ডিটারমিনার এমন একটা টপিক, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। মানে তুমি 100% নিশ্চিত থাকো যে প্রতি বছর একটা টপিক থেকে প্রশ্ন হয়, এবং সেই টপিকটা হচ্ছে ডিটারমিনার, এখান থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে? যেমন গত বছর তোমাদের ইউনিটের কিন্তু ডিটারমিনার থেকে প্রশ্ন ছিল, তোমাদের ইউনিটে, কেমন? ওই যে সাম, এনি, ঠিক আছে, এখান থেকে তোমার প্রশ্ন ছিল। তো আমাদের এটা খুব ভালো করে দেখতে হবে, কারণ মানবিকের জন্য ডিটারমিনেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দেখতে হবে। আচ্ছা, আর এরপরে দেখো একটা ক্লাসরুম প্র্যাকটিস আছে। ক্লাসরুম প্র্যাকটিসটা হচ্ছে আমি তোমাকে যে আলোচনাটা আজকে করব, আলোচনার সাথে রিলেটেড প্রশ্নগুলো আমি এই পেজ থেকে তোমাকে সলভ করাবো, ঠিক আছে? এটা ক্লাসরুম প্র্যাকটিস, এই পেজ থেকে আমি তোমাদেরকে সলভ করাবো। আচ্ছা, আর ক্লাসরুম প্র্যাকটিসের পরেই দেখো এখানের মধ্যে লেখা আছে, এখানে বিগত বছরে নাউন এবং ডিটারমিনার থেকে যে প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে ছিল সেটা লিস্ট করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, লিস্ট করে দেওয়া আছে। তারপর দেখো যে এই যে দেখো এখানের মধ্যে দেওয়া আছে, কেমন? লিস্ট করে দেওয়া আছে। আবার দেখো এই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং অফ আদার ইউনিভার্সিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, আবার বিসিএস এ যা এসেছে, সেগুলো এখানের মধ্যে লিস্ট করে দেওয়া আছে। সবই কিন্তু নাউন এবং ডিটারমিনার রিলেটেড, এখানে যা যা প্রশ্ন সবই নাউন এবং ডিটারমিনার রিলেটেড। এরপর হচ্ছে তোমার ভোকাবুলারি, অ্যাফিক্স নিয়ে কিছু আলোচনা এখানের মধ্যে আছে, প্রিপোজিশনের কিছু আলোচনা আছে, ঠিক আছে? তবে আমি এতটুকু তোমাকে একটু বলবো যে প্রিপোজিশন, ভোকাবুলারি, এগুলা কিন্তু আমি এই লেকচার শিট থেকে তোমাকে পড়তে বলবো না, ঠিক আছে? এগুলা এখান থেকে পড়ো না, এগুলা পড়বা হচ্ছে তুমি সাপ্লিমেন্টারি থেকে। আমাদের ইউসিসি থেকে শুধু ভোকেব আইটেমের উপর কিন্তু একটা সাপ্লিমেন্টারি তোমাদের কাছে দেওয়া হয়েছে, যদি না পেয়ে থাকো তাহলে অফিসে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো এই সাপ্লিমেন্টারির মধ্যে তোমার সিনোনিম কতটুকু পড়বা, প্রিপোজিশন কতটুকু পড়বা, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব কতটুকু পড়বা, সাবস্টিটিউশন কতটুকু পড়বা, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাকে দাগাই দিব, মানে পরবর্তী ক্লাসে আমি দাগিয়ে দিব, তোমরা সাপ্লিমেন্টারিটা রেডি রাখবা, ঠিক আছে? আর সাপ্লিমেন্টারির উপর কিন্তু তোমাদের একটা পরীক্ষাও আছে, 100 নম্বরের একটা পরীক্ষাও আছে।
ঠিক আছে? সো আমরা এগুলো দেখবো ওখান থেকে, যেগুলো ভোকেব আইটেম এগুলো ওখান থেকে দেখবো। আর এই যে দেখো টেক্সট বুক, আমরা এখানে টেক্সট বুক দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে শুধু টেক্সট বুকের উপরে কিন্তু আমি একটা ক্লাস তোমাদের কন্ডাক্ট করব, শুধু টেক্সট বুক, ঠিক আছে? কারণ তোমরা জানো যে মানবিকের জন্য, বি ইউনিটের জন্য টেক্সট বুকের কোনো অল্টারনেটিভ নাই। টেক্সট বুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বি ইউনিট এন্ড বি ইউনিট অনলি, ঠিক আছে? এটা অন্য কোনো ইউনিটও কিন্তু আসে না। সি ইউনিটে বা ডি ইউনিটে টেক্সট বুক না পড়লেও চলে, কিন্তু বি ইউনিটে টেক্সট বুকটা ইম্পর্টেন্ট। তো এই দিকটা মাথায় রেখে শুধু টেক্সট বুকের উপর কিন্তু একটা লেকচার প্রিপেয়ার করা আছে। তো আশা করি যে ওই ক্লাসটা আমরা সবাই অংশগ্রহণ করব। এটা স্পেশাল লেকচার অন টেক্সট বুক, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। তো আমরা এখন ধারাবাহিকভাবে আমরা আমাদের আলোচনাটা এখন একটু কন্টিনিউ করব। মানে আমি কয়েকটা কনসেপ্ট, মানে যে কনসেপ্টগুলো তোমাদের জানা প্রয়োজন সেই কনসেপ্টগুলো আমি তোমাদেরকে দেখাবো। তোমরা খাতার মধ্যে ধারাবাহিকভাবে এগুলোকে একটু নোটস নিবা, ঠিক আছে? লেকচার শিটের ভিতরে কি আছে না আছে এটা তোমরা নিজেরা পড়ে নিও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু আমি তোমাকে এখন বলে দেব, ততটুকু তোমাদেরকে একটু খাতার মধ্যে নোটস নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সবাই একটা স্ক্রিন এখন একটু দেখবো। সবাই একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিনের মধ্যে তোমরা খাতার মধ্যে তোমরা লিখবা যে লেকচার নাম্বার 1, নাউন এন্ড ডিটারমিনার, ঠিক আছে? নাউন এন্ড ডিটারমিনার। তো এখান থেকে আমরা প্রথমে স্টার্ট করব হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট 1, ঠিক আছে? কনসেপ্ট 1, 1 নাম্বার কনসেপ্ট। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে কয়েকটা কনসেপ্ট তোমাকে কিন্তু আলোচনা করে দিব। তোমাকে ধারাবাহিকভাবে কনসেপ্টগুলো একটু লিখে নিতে হবে সবাই, ঠিক আছে? সবাই একটু লিখে নাও। আচ্ছা, ফার্স্টে আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, এই সেন্টেন্সটা সবাই একটু ফলো করো। এটা তোমাকে খাতায় লিখতে হবে না, তোমরা শুধু একটু ফলো করো যে আমি কি লিখছি। A desert receives less than 25 dash of rainfall every year. A desert receives less than 25 dash of rainfall every year. কেমন? আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাকে 4টা অপশন দিচ্ছি, মানে দুটো অপশন দিচ্ছি। একটা হচ্ছে তোমার সেন্টিমিটারস, সেন্টিমিটারস, আর আরেকটা অপশন দিলাম হচ্ছে সেন্টিমিটার। আমি একটা বললাম হচ্ছে সেন্টিমিটারস, একটা বললাম হচ্ছে সেন্টিমিটারস, এবং আরেকটা বললাম হচ্ছে সেন্টিমিটার। এখন তোমরা আমাকে বলবা যে 25 সেন্টিমিটারস নাকি 25 সেন্টিমিটার। আচ্ছা, আমি এখানের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে পার্টিসিপেশন, কে উত্তরটা বলতে চাও? একটু হাত তোলো দেখি, একটু উত্তর বলতে চাও, একটু হাত তোলো। এনিওয়ে, একটু হাত তুলতে হবে যে কারা কারা উত্তর বলতে চাচ্ছ। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার মনিরুল, তুমি হাত তুলেছো। মনিরুল বলো দেখি যে সেন্টিমিটারস নাকি সেন্টিমিটার? সেন্টিমিটারস। মিটারস, জি স্যার। আচ্ছা, মনিরুল তোমাকে মিউট দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার উৎস তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, বলো দেখি কি হতে পারে? সেন্টিমিটারস। আচ্ছা, মিটারস, আচ্ছা ফাইন। আচ্ছা, তো এখন আমি আরো একজনকে দেখতে পাচ্ছি, রিয়েলমি C17। এই নামটা যদি চেঞ্জ না করছো আগামী ক্লাসে খবর আছে। আচ্ছা, তো রিয়েলমি তুমি হাত তুলেছো। আচ্ছা, যাই হোক, তারপর আমি লাস্ট আরো একজনকে আমি একটু অংশগ্রহণ করতে বলবো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে আশরাফ। আচ্ছা, আশরাফ তুমি একটু বলো তো সেন্টিমিটারস নাকি সেন্টিমিটার? আশরাফ শুনতে পাচ্ছ? সেন্টিমিটার। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানের মধ্যে কিন্তু একটু মতামতে ডিভাইড হয়ে গেলাম। মানে আমরা কেউ এটাকে বলছি হচ্ছে সেন্টিমিটার, আবার কেউ এটাকে বলছি হচ্ছে সেন্টিমিটারস, তাই না? এখন অ্যাকচুয়ালি এটা হবেটা কি, সেটার জন্য আমরা একটু খাতার মধ্যে আমাদের প্রথম রুলটা আমরা খাতার মধ্যে একটু লিখবো। সিঙ্গুলার নাম্বার প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন, সংক্ষেপে লেখো সিঙ্গুলার নাউন। আচ্ছা, প্লুরাল নাম্বার প্লাস প্লুরাল নাউন। তাহলে একটু খেয়াল করে দেখো যে নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এই নাউনটাও কিন্তু সিঙ্গুলার হবে।
আর নাম্বার যদি প্লুরাল হয় তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এই নাউনটাও কিন্তু প্লুরাল হবে। তো আমাকে যে কোনো একজন একটু বলবা যে পৃথিবীতে সিঙ্গুলার নাম্বার কয়টা, মানে সব মিলে কয়টা সিঙ্গুলার নাম্বার আছে, কে বলতে পারবা? পুরো পৃথিবীতে সব মিলে সিঙ্গুলার নাম্বার কয়টা, একটু আমাকে বলো দেখি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে অনেকেই বলতেছো যে একমাত্র ওয়ান হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা, আমি এটা চ্যাট উইথ হোস্ট অনলি দিয়ে দিচ্ছি যাতে আচ্ছা এখন থেকে যারা চ্যাট করবা, ঠিক আছে, এটা শুধুমাত্র হোস্ট অনলি দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা সবাই একটু খেয়াল করি যে আমরা জানি যে পুরো পৃথিবীতে একমাত্র সিঙ্গুলার নাম্বার হচ্ছে ওয়ান। এই যে ওয়ান হচ্ছে একমাত্র সিঙ্গুলার নাম্বার। আর ওয়ান এর পরে তুমি যে নাউনটা বসাবা সেই নাউনটাকে কিন্তু অবশ্যই সিঙ্গুলার হইতে হবে, অর্থাৎ এস বাই ইয়েস বলা যাবে না। অর্থাৎ তুমি যদি বলো ওয়ান বয়েজ, এই বয়েজ বলা যাবে না, তোমাকে বলতে হবে ওয়ান বয়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে সাথে যে নাউনটা দেখতে পাচ্ছ এই নাউনটাও সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস হবে না। কিন্তু তুমি যদি নাম্বারটা প্লুরাল বলো, যেমন ধরো টু, টু থেকে যা আসবে সবাই কিন্তু প্লুরাল, 2 3 4 5 25 26 সবাই প্লুরাল, তাহলে অবশ্যই সাথে যে নাউনটা আছে নাউনটাও প্লুরাল হবে, যেমন ধরো বয়েজ। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী তোমরা এখন এই প্রশ্নটার দিকে যদি একটু তাকাও, এই যে 25 দেখতে পাচ্ছ এটা কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই যে নাউনটা থাকবে নাউনের সাথে কিন্তু একটা এস লাগাইতে হবে, তোমাকে বলতে হবে সেন্টিমিটারস, 25 সেন্টিমিটারস। এতটুকু পর্যন্ত আলোচনাটা কি বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো তাহলে লেখো যে ইয়েস। আচ্ছা, ওকে, ফাইন। যেহেতু তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি আমাদের লেকচারশিট থেকে, ঠিক আছে? লেকচারশিট থেকে আমি এখন একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো, এটার উত্তরটা আমাকে একটু বলতে হবে। আচ্ছা, তোমরা চলে আসো হচ্ছে ক্লাসরুম প্র্যাকটিস, এই পেজটাতে একটু আসতে হবে। ক্লাসরুম প্র্যাকটিস, এই যে ক্লাসরুম প্র্যাকটিস পেজটা দেখতে পাচ্ছ সবাই, এটা হচ্ছে 10 নম্বর পেজ। ক্লাসরুম প্র্যাকটিস 10 নম্বর পেজ, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর পেজ থেকে আমাকে একটু সলভ করে দাও দেখি সবাই। প্রশ্ন নাম্বার 5, 10 নম্বর পেজের 5 নম্বর কোয়েশ্চেন একটু সলভ করো। 10 নম্বর পেজের এই যে এই কোয়েশ্চেনটা একটু সলভ করতে হবে। আমাকে একটু অ্যানসার বলো দেখি, অ্যানসারটা কি হতে পারে? গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড। সারা হাসান, সামিউল আলম, উৎস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এই কনসেপ্টটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার টেক্সটে আমি দেখতে পাচ্ছি। আর আমি টেক্সটটাকে আমি এখন থেকে যারা এখানের মধ্যে টেক্সট করবা, তোমার টেক্সটটা শুধু আমি দেখব, কারণ এখানে চ্যাট উইথ হোস্ট অনলি দেয়া আছে, এটা আগে পাবলিক করা ছিল। আর পাবলিক করা থাকলে একটু প্রবলেম হয়, উল্টাপাল্টা কমেন্ট টমেন্ট অনেকে করো, অনেকের মনোযোগটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটার মধ্যে আমরা যদি এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, যে 5 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে আমরা একটু তাকাই দেখি যে অপশন নাম্বার এ তে 10, 10 কিন্তু প্লুরাল এবং ডিগ্রিসও কিন্তু প্লুরাল। আবার এটার পরে দেখো 2, 2 হচ্ছে প্লুরাল কিন্তু আওয়ারের সাথে কিন্তু এস নাই, ঠিক আছে? আওয়ারের সাথে কিন্তু এস নাই, তার মানে অপশন নাম্বার এ হচ্ছে না। একই কারণে অপশন নাম্বার বি হচ্ছে না, কারণ এখানে ডিগ্রির সাথে এস নাই। অপশন নাম্বার সি ও হচ্ছে না, এখানেও ডিগ্রির সাথে এস নাই। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিকজ 10 হচ্ছে প্লুরাল। আবার দেখো এই যে ডিগ্রিস এটা হচ্ছে প্লুরাল। আবার এই যে 2 হচ্ছে প্লুরাল, এই যে আওয়ার্স, আওয়ার্সও কিন্তু প্লুরাল। তার মানে প্লুরাল নাম্বার প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার প্লুরাল নাউন মিলে গিয়েছে অপশন নাম্বার 4 এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। Redmi 9A, তুমি স্ক্রিনে অযথা দাগ দিবা না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 2। তোমরা সবাই খাতার মধ্যে একটু হেডিং দাও, খাতার মধ্যে একটু হেডিং দাও যে কনসেপ্ট নাম্বার 2, কনসেপ্ট 2, ঠিক আছে? সেকেন্ড কনসেপ্ট। আচ্ছা, 2 নম্বর কনসেপ্টের মধ্যে আমরা হেডিং এর মধ্যে লিখব যে কন্ডিশনস অফ আনকাউন্টেবল নাউন্স, কন্ডিশনস অফ আনকাউন্টেবল নাউন্স। আচ্ছা, আচ্ছা বলো দেখি, গণনা করার ভিত্তিতে নাউনকে তো 2 ভাগে ভাগ করা হয়। কাউন্ট করার ভিত্তিতে নাউনকে আমরা 2 ভাগে ভাগ করি, যার একটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না, ঠিক আছে? কাউন্টেবল, আনকাউন্টেবল, একটা গণনা করা যায় আর একটা যায় না। তো পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট
মূল পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন খুব বেশি আসে সেটা হচ্ছে তোমার এই যে আনকাউন্টেবল সেগমেন্টটা, কনসেপ্ট অফ আনকাউন্টেবল নাউন্স। এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন অতীতে এসেছিল, হয়তো সামনেও আসতে পারে। তাহলে আমরা খাতার মধ্যে একটু লিখে নিব যে কন্ডিশনস, আমরা খাতার মধ্যে একটু লিখবো যে কন্ডিশন গুলো কি কি, মানে আনকাউন্টেবল নাউনের কন্ডিশনস গুলো কি কি, তাই না? আচ্ছা, তো 1 নাম্বার দিয়ে একটু লেখো, সবাই একটু খাতার মধ্যে 4টা টার্ম লিখবা। প্রথমে লেখো এদের সাথে এস বাই এস হবে না, এস বাই এস হবে না। 2 নম্বরে লেখো এদের পূর্বে আর্টিকেল বসবে না, আর্টিকেল মানে এ এন ডি বসবে না। 3 নম্বরে লেখো এদের পূর্বে নাম্বার বসবে না, নাম্বার মানে 1 2 3 4 5 6 এরা বসবে না। আর 4 নম্বরে লেখো এদের পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, পরের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, মানে ভার্ব সিঙ্গুলার। তো আমরা যদি কোনো একটা আনকাউন্টেবল নাউন দেখি, তাহলে আনকাউন্টেবল নাউনের জন্য আমাদেরকে চারটা সূত্র আমাকে মেইনটেইন করতে হবে, 4টা কন্ডিশন আমাকে মেইনটেইন করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না, আনকাউন্টেবল নাউনের পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তো এখন আমাকে বলো দেখি কে বলতে পারবে এই 4টা কন্ডিশন? তোমাদের মধ্যে যে কোনো একজন একটু হাত তুলো দেখি, না দেখে বলতে হবে, না দেখে। এনিবডি? মনিরুল, তোমাকে আনমিউট দিয়েছি, তুমি বলো দেখি 4টা কন্ডিশন কি কি হতে পারে? এদের সাথে এস বাই এস হবে না, আর্টিকেল এ এন ডি কিছু বসবে না, আর নাম্বার বসবে না এর পূর্বে, আর সিঙ্গুলার ভার্ব তুমি তো হবে। দেখে দেখে বলতেছো, দেখে দেখে বলতেছো, মুখস্থ আছে স্যার, তাহলে ওইদিকে তাকাইলে কেন? ঠিক আছে, আচ্ছা এমনি বাসায় পড়া আছে অনেক আগে, এমনি মুখস্থ পড়া আছে। আচ্ছা ঠিক আছে, হাত তুলেছো Oppo A3s, ঠিক আছে, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, বলো দেখি কি কি হতে পারে? আচ্ছা, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী তুমি কি শুনতে পাচ্ছ? নাই, মোহাম্মদ আলী নাই। জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ, বলো দেখি কি কি হতে পারে এদের জি, এদের সাথে? এস বাই এস হবে না, এবং এস বাই এস হবে না, আর্টিকেল বসবে না, নাম্বার হবে না, এবং সিঙ্গুলার নাউন ভার্ব হবে। ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা ফাইন, তাহলে এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো দেখি এই যে প্রশ্নটা লাইক হচ্ছে ধরো হচ্ছে আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাকে আগে একটা সহজ প্রশ্ন সলভ করে আসি, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরো আমি যদি বলি যে ড্যাশ বয়েলস এট 100 ডিগ্রিজ 100 ডিগ্রি অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ইত্যাদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন অপশন নাম্বার এ তে আছে ধরো হচ্ছে ওয়াটার, অপশন নাম্বার বি তে আছে ধরো ওয়াটারস, অপশন নাম্বার সি তে আছে ধরো ডি ওয়াটার, অপশন নাম্বার ডি তে আছে ধরো ফর এক্সাম্পল 1 ওয়াটার। আচ্ছা, তো আমাকে তুমি একটু বলো দেখি যে অপশন নাম্বার বি কেন হবে না, বলতে পারো? অপশন নাম্বার বি এটা কেন হবে না? আচ্ছা সরি, আমি তো আনমিউট দেই নাই। আচ্ছা, অপশন নাম্বার বি হবে না, অপশন নাম্বার বি হবে না, তার কারণটা হচ্ছে অপশন নাম্বার বি তে এই যে এস আছে, ঠিক আছে, এস আছে। আচ্ছা, অপশন নাম্বার সি হবে না, তার কারণটা হচ্ছে অপশন নাম্বার সি তে কিন্তু আর্টিকেল ডি আছে। অপশন নাম্বার ডিও হবে না, তার কারণটা হচ্ছে এখানে একটা নাম্বার আছে 1। তো একটা তথ্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন যদি আমি চিনতে পারি, তাহলে আমাকে আর প্রশ্নটা পড়ারই দরকার নেই, এই যে প্রশ্নটা এটা আমার রিডিং করারই দরকার নেই, আমি অপশন দেখেই কিন্তু আমি অ্যান্সার মিলাই ফেলতে পারবো, অপশন দেখেই উত্তর মেলানো সম্ভব। কারণটা হচ্ছে যে আমি তো জানি যে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, এটা যদি আমি আগে থেকেই জানা থাকে তাহলে তুমি খুব সহজেই অপশন না দেখে বাংলা না পড়েই তুমি কিন্তু সঠিক উত্তরটা বের করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা বের করতে পেরেছি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, কারণ এটা আনকাউন্টেবল নাউনের 4টা কন্ডিশন ফলো করেছে, আনকাউন্টেবল নাউনের কন্ডিশনটা অনুসরণ করেছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো এখন এখানে ওয়াটার একটা খুব সহজ একটা শব্দ, সহজ একটা নাউন, যে কারণে তোমরা সবাই এটা পারছো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার মধ্যে এত সহজ টাইপের আনকাউন্টেবল নাউন তো দিবে না। এখানে এমন একটা নাউন দেয়া থাকবে যেটা তোমার আগে থেকে মুখস্থ না থাকলে তুমি কিন্তু ভুল করতাম।
বুঝা গেছে? তাহলে আমাদেরকে তাহলে এটাও একটু জেনে নিতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন কারা। ঠিক আছে, আমি ওটার একটা লিস্ট করে দিচ্ছি, একটা লিখে দিচ্ছি একটা লিস্ট। এই কয়েকটা শব্দ তোমরা একটু খাতার মধ্যে উঠায় নাও। ঠিক আছে, তো একটু খাতার মধ্যে লিখবা যে মোস্ট ইম্পর্টেন্ট, খাতার মধ্যে একটু লেখো যে মোস্ট ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন্স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন কারা। আচ্ছা, আমি এখানে লিস্ট করে দিচ্ছি। ধরো ইনফরমেশন, ইনফরমেশন, তারপর হচ্ছে তোমার ফার্নিচার, ফার্নিচার, মেশিনারি, মেশিনারি, সিনারি, সিনারি, তারপর ধরো তোমার পোয়েট্রি, পোয়েট্রি, এরপর হচ্ছে তোমার লাগেজ, তারপর হচ্ছে তোমার ড্যামেজ, এরপর হচ্ছে তোমার নলেজ, এরপর হোমওয়ার্ক, হোমওয়ার্ক, মিউজিক, 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 তারপর হচ্ছে তোমার ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। আচ্ছা, তো দেখো আমি এখানে যে কয়েকটা তোমাদেরকে দিয়েছি এই কয়েকটা পরীক্ষার মধ্যে কিন্তু ব্যাপকভাবে আসে। আরো একটা আছে নিউজ, এই যে নিউজ। তাহলে একটু আমাকে স্ক্রিনের দিকে একটু তাকাতে হবে, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো এই যে ইনফরমেশন পরীক্ষায় ব্যাপকভাবে আসে, ফার্নিচার এটা আসে, তারপর এই যে সিনারি এটা এটা আসে, পোয়েট্রি আসে, ড্যামেজ এটাও পরীক্ষার মধ্যে পাবা, ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট কথাটাও কিন্তু পরীক্ষার মধ্যে পাবা, বুঝতে পারছো? ইকুইপমেন্ট এটাও আসে, হোমওয়ার্ক এটাও আসে, আবার ধরো নিউজ এটাও আসে। তো এখানে বাকি থাকলো কোনটা? সবই তো আছে, মানে যেই এখানে যে লিস্টটা আমি করে দিয়েছি আমি কিন্তু একদম বাছাই করে দিয়েছি। হতে পারে অনেকগুলো শব্দ, ঠিক আছে, অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু আমি কিন্তু এখানে বাছাই করে দিয়েছি, বুঝতে পারছো বিষয়টা? তো যে কয়েকটা এখানে বাছাই করে দেওয়া হয়েছে, তো তোমাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, এই কয়েকটা পরীক্ষার মধ্যে খুব ঘন ঘন আসে। তার মানে এগুলাকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, হৃদয়স্থ করে ফেলতে হবে। যেগুলো পরীক্ষায় তুমি এগুলাই পাবা, কিন্তু এই কয়েকটা শব্দ কিন্তু ঘুরে ফিরে বারবার পাবা। তো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখন হচ্ছে আমি তোমাদেরকে একটু একটা আমাদের 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 ক্লাসরুম প্র্যাকটিস আমি তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি। ধরো হচ্ছে তোমার এখান থেকে আমি চাই যে কোনো অ্যাক্টিভিটি একটু পার্টিসিপেট করবা। আকাশ, তুমি কি শুনতে পাচ্ছ? আকাশ কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো তুমি আমাকে বলো তো এই যে 14 নম্বর যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 14, এই 14 নম্বর প্রশ্ন, দেখো প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু দেখে মনে হচ্ছে একটু কঠিন, মানে অর্থটা একটু জটিল মনে হচ্ছে যে ফায়ার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজড টু রিটার্ড ড্যাশ অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্টস। তো তোমার এই প্রশ্ন পড়ারই দরকার নেই, তুমি জাস্ট অপশনের দিকে তাকায় বলো তো যে এখানে কোন নাউনটা তোমার কমন পড়েছে, যেটা তুমি একটু আগে দেখেছো? স্যার ড্যামেজ, সি নাম্বার। ড্যামেজ, তাহলে অপশন নাম্বার এ কেন বাদ দিছো? স্যার এ ড্যামেজ আছে, কাউন্টেবল হয়ে যায়। আর্টিকেল আছে। অপশন নাম্বার বি কেন বাদ দিছো? স্যার ড্যামেজের সাথে এস আছে। এস আছে। অপশন নাম্বার এই যে ডি কেন বাদ দিছো? অপশন নাম্বার ডি। স্যার ড্যামেজের সাথে এস আছে। তাহলে সব দিক বিবেচনা করে সঠিক অ্যানসার কোনটা হতে পারে? অপশন নাম্বার সি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা একটা বিষয় এখান থেকে বুঝতে পারলাম যে যদি এই আনকাউন্টেবল গুলা যদি আমাদের অপশনের মধ্যে পাওয়া যায় তাহলে প্রশ্ন যত জটিলই হোক না কেন প্রশ্ন পড়ারই দরকার নেই, জাস্ট অপশন দেখে কিন্তু আমরা উত্তরটা মিলাই ফেলতে পারবো, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আরো একটা প্রবলেমে আমরা চলে যাচ্ছি। 17 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, কোয়েশ্চেন নাম্বার 17, ঠিক আছে? আচ্ছা, এটা 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 যে অংশগ্রহণ করবা জাকিয়া সুলতানা, তুমি কি শুনতে পাচ্ছ? জাকিয়া, জাকিয়া শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি আমাকে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাবো, ঠিক আছে? ব্যাখ্যা দিয়ে বুঝাবো, বলো দেখি এই যে 17 নম্বরের অপশন নাম্বার এ এটা হতে পারে নাকি বাদ দিয়ে দিব? এটা বাদ যাবে। এটা বাদ যাবে। আচ্ছা বলো তো এখানে এই যে 4টা অপশনের মধ্যে তোমার কোন নাউনটা কমন পড়ছে বলো তো? একটু আগে যে তুমি লিখছিলা কোনটা কমন পড়ছে? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা কেমন টাইপের নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না? এস বা ইয়েস হয় না, আর্টিকেল হয় না, নাম্বার হয় না। তাহলে অপশন নাম্বার বি কেন বাদ যাবে বলতে পারো? এই যে অপশন নাম্বার বি এটা কেন বাদ যাবে? এটার সাথে এস আছে। অপশন নাম্বার সি কেন বাদ যাবে? এ হোমওয়ার্ক। এ আছে। আচ্ছা, অপশন নাম্বার ডি কেন বাদ যাবে? এই যে অপশন নাম্বার ডি, এটার সাথে আর্টিকেল আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তুমি শুরুতে তাহলে তিনটেই যদি বাদ দিয়ে দাও, এই তিনটেই বাদ হয়ে গেছে, তাহলে অ্যানসার কোনটা হচ্ছে বলো তো?
এ তাহলে এটা বাদ দিয়েছিলে কেন শুরুতে? না স্যার, আমি সরি, আমি ফার্স্ট টাইম এ আনসাইন্ড হোমওয়ার্ক দেখতে পাচ্ছিলাম ও আচ্ছা স্ক্রিনের আচ্ছা মধ্যে, আচ্ছা, ওই কারণে। ও আচ্ছা 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 আচ্ছা, এখন কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসলে কনসেপ্টটা বোধহয় সবাই মোটামুটি ভাবে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? সবাই আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি। এবার এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কনসেপ্টে, ঠিক আছে? আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব। আচ্ছা, কনসেপ্ট নাম্বার এটা কত গেল? কনসেপ্ট নাম্বার 2 গেছে, তাই না? কনসেপ্ট 2 গেছে। এখন আমরা চলে যাব কনসেপ্ট 3। কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট নাম্বার 3, ঠিক আছে? চলে আসলাম। আচ্ছা, এখন একটা তথ্য তোমাদেরকে একটু বলে রাখি যে টাইপস অফ নাউন। টাইপস অফ নাউন, নাউন মূলত কয় প্রকার? আমরা জানি যে নাউন কিন্তু মূলত দুটো ভাগে ভাগ করা হয়, যার একটাকে আমরা বলি কনক্রিট নাউন আর আরেকটাকে কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো একটা তথ্য আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে কনক্রিট নাউন যারা, এই কনক্রিট নাউন মানে হচ্ছে যাদেরকে ধরা ছোঁয়া যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যাদেরকে ধরা ছোঁয়া যায় না। তো কনক্রিট নাউন গুলাকে আমরা কিন্তু আবার 4টা ক্যাটাগরিতে ভাগ করি: প্রপার নাউন, তারপর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন। এখন এই যে প্রপার নাউন, এই প্রপার নাউন আসলে আমরা জানি যে যে কোনো কিছু নাম, স্পেসিফিক নাম, এই নামই তো প্রপার নাউন। যেমন আমার নাম হচ্ছে রায়হান, রায়হান বোরহান, তার মানে এটা হচ্ছে একটা প্রপার নাউন, ঠিক আছে? তোমার নাম, তোমার নাম ধরো ফর এক্সাম্পল হচ্ছে আবু আব্দুল্লাহ, এটা হচ্ছে একটা মানে প্রপার নাউন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, ফাইন। তো প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল বসে? আমাকে একটু জানাও দেখি যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে। যেমন আমি কি এভাবে বলতে পারবো যে দি রায়হান is a good teacher? নিজেটা নিজেই বললাম, ঠিক আছে? তোমরা তো কিছু বলো না, এই কারণে নিজেটা নিজেই বললাম, তো ব্যাপার না। দেখো এখানের মধ্যে লিখলাম দ্য রায়হান ইজ এ গুড টিচার, এটা কি বলা যাবে? এটা হবে? এটা হবে না। তারপর তুমি বুঝতেই পারতেছো যে প্রপার নাউনের পূর্বে এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, প্রপার নাউনের পূর্বে কিন্তু আমরা এই আর্টিকেলটা বসাতে পারবো না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেলটা বাদ যাবে। কিন্তু প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হচ্ছে কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল হয়। যেমন ধরো এই যে প্রথম আলো, প্রথম আলো, তারপর ধরো হচ্ছে কোরআন শরীফ, ঠিক আছে? কোরআন শরীফ। তারপর হচ্ছে তোমার ধরো বাইবেল, বাইবেল। তুমি একটু খেয়াল করে দেখো, এগুলো কিন্তু সবই প্রপার নাউন। এটা কিন্তু একটা বিশেষ নাম, একটা প্রপার নাউন। তো প্রপার নাউন হওয়া সত্ত্বেও এদের পূর্বে কিন্তু আর্টিকেল বসাইতে হবে, মানে সবার আগে কিন্তু দি বসাইতে হবে। দি প্রথম আলো, দি কোরআন শরীফ, দি বাইবেল ইত্যাদি। তাহলে প্রপার নাউনের মধ্যে একটা ব্যতিক্রম আছে, যারা হচ্ছে ধর্মগ্রন্থ, সংবাদপত্র, তারপর হচ্ছে নদী, সাগর, পাহাড়, পর্বত, এই টাইপের যে প্রপার নাউনগুলো আছে এদের পূর্বে কিন্তু আর্টিকেল বসাইতে হবে। এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? এতটুকু পর্যন্ত কি আলোচনা বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছেন। আচ্ছা, এখন নেক্সট আসো ভাইরা, প্রপার নাউনের পরে এখানে দেখা যাচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউন আছে। কমন এবং কালেকটিভ নাউন। আচ্ছা, এই বিষয়ে আমি তোমাদেরকে একটু বলে রাখি। যেমন ধরো যারা কমন নাউন, আমি তোমাকে একটা প্রশ্ন দেখাচ্ছি। I recognized your voice। এখানে ভয়েসের নিচে আন্ডারলাইন করা ছিল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল। এখানে লেখা আছে তোমার, এটা কি তোমার প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেকটিভ নাউন, নাকি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন? ঠিক আছে? আচ্ছা, তো তোমরা সবাই একটু আমাকে বলো দেখি যে ভয়েস, এই ভয়েসটা মূলত কেমন টাইপের নাউন বলে তোমাদের মনে হয়? এনিবডি? ভয়েস এটা কেমন টাইপের নাউন বলে মনে হয়? কে বলতে পারবা? এটা হাত তোলো দেখি। আচ্ছা, রাকিবউদ্দিন, রাকিবউদ্দিন তুমি শুনতে পাচ্ছ? রাকিব স্যার, আচ্ছা, ভয়েসটা কেমন নাউন? ভয়েসটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন বলো তো, এটা কেন অ্যাবস্ট্রাক্ট বলছো? এটা বিমূর্ত, এটা ধরা ছোঁয়া যায় না কিছু ভাই না, রে ভাই, তোমার এই জন্য। বাংলা শুনে তো আমি টাসকি খেয়ে গেলাম। দেখছো, বিমূর্ত, ওয়াও, বিমূর্ত। আচ্ছা,
বিমূর্ত মানেটা কি ভাই? হোয়াট ডাজ মিন বাই বিমূর্ত? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট। বিমূর্ত মানে যেটা ধরা ছোঁয়া যায় না। আচ্ছা, ভয়েসকে তুমি ধরতে চুতে পারবে না, তাই না? জি স্যার। ভয়েসকে কি কাউন্ট করা যায়? জি স্যার। তুমি বলতেছো ভয়েসকে ধরা ছোঁয়া যায় না, আবার বলতেছো না ভয়েসকে স্যার। কাউন্ট করা যায়। মানে সবই জি স্যার, জি স্যার, জি জি স্যার। স্যার। তুমি তো ভালো একজন আমলা বা জি স্যার, জি স্যার, না স্যার কিছু না। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এই যে রকিবের কাছ থেকে যেটা শুনলাম আর কি, ঠিক আছে, সে বললো যে ভয়েসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ভয়েসকে কাউন্ট করা যায় না। এবং মজার বিষয় হচ্ছে রকিব যে উত্তরটা দিয়েছে, সে এই উত্তরটা দিয়েছে অ্যাবস্ট্রাক্ট, এটা বলেছে প্রায় 95% স্টুডেন্ট ভয়েসকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনই বলে। কিন্তু মূলত এখানে ভয়েসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, এখানে ভয়েসটা হচ্ছে তোমার কমন নাউন। ঠিক আছে, তাহলে একটু বিষয়টা কেমন কেমন হয়ে গেল না, যে ভয়েসটা কমন নাউন, এটা কেমন কেমন হয়ে গেল। তো ভয়েসটা কেন কমন নাউন জানো? বিকজ তুমি যে কোনো ডিকশনারি সার্চ করে তুমি দেখবা যে ভয়েস, এই ভয়েসের পূর্বে কিন্তু আর্টিকেল ইউজ করা হয়, অর্থাৎ বলা হয় যে তোমার এ ভয়েস, ভয়েসের পূর্বে বলা হয় দি ভয়েস, আবার ভয়েসকে দেখবা তোমার প্লুরালও করা যায়, এভাবে লেখা যায় ভয়েসেস। তো একটা তথ্য তুমি মাথায় রাখবা, একমাত্র যারা কমন নাউন, কমন নাউনের পূর্বে কেবল আর্টিকেল ইউজ করা যায়, কমন নাউনকে কেবল প্লুরাল করা যায়। অন্য কোনো নাউনের পূর্বে তুমি আর্টিকেল ইউজ করতে পারবা না, অন্য কোনো নাউনকে তুমি প্লুরাল করতে পারবা না। যেমন ধরো বয়, আমি যদি এভাবে লিখি যে আই লাইক বয়, ঠিক আছে, ধরো আমি এভাবে লিখলাম যে আই লাইক বয়, মানে হচ্ছে আমি পোলা পছন্দ করি, ঠিক আছে, মানে ছেলে পছন্দ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আই লাইক বয়, বয় তো হচ্ছে ভাই মূলত একটা মানে কমন নাউন, তাই না? তো বয় যেহেতু একটা কমন নাউন, তো তুমি এভাবে বয়কে একা ইউজ করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তোমার বয়ের আগে অবশ্যই কোনো আর্টিকেল ইউজ করতে হবে, অথবা বয়ের সাথে এস বাই এস অ্যাড করতে হবে। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো যে আই লাইক আ বয়, অথবা তুমি বলতে পারো আই লাইক দা বয়, তাই না? এভাবে বলতে পারো। অথবা তুমি বলতে পারো আই লাইক বয়েজ, মানে এটাকে প্লুরাল করতে পারো। তার মানে একমাত্র কমন নাউনের পূর্বে আর্টিকেল ইউজ করা যায়, একমাত্র কমন নাউনের সাথে এস বাই এস অ্যাড করা যায়। অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল অথবা এস বাই এস তুমি অ্যাড করতে পারবে না। আচ্ছা, কমন নাউনটা গেল, এবার চলে আসো কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউন, ঠিক আছে। তো আমি তোমাকে একটা 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 অনুবাদ দিচ্ছি, রিটেন পরীক্ষার বিষয়টা মাথায় রেখে আমি তোমাকে এখন একটা অনুবাদ দিব। কালেকটিভ নাউনটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা অনুবাদ দিচ্ছি, সবাই খাতার মধ্যে একটু লেখা দেখি যে আমাকে এক গাঁটি কাগজ দাও, আমাকে এক গাঁটি কাগজ দাও, এটা একটু লেখা দেখি খাতার মধ্যে। যেখানে বিজয়টা সেট করে নাই, তাই না? কি অবস্থা, অভদ্রতা আমি লিখি না। আচ্ছা, অভদ্রতা লিখা হয় না। আচ্ছা, এনিওয়ে, আজকে হচ্ছে আমি মানে বারবার হচ্ছে আমি বোর্ডটা শিফট করতে পারতেছি না, তার কারণটা হচ্ছে এটা একটু টেকনিক্যাল একটা ঝামেলা আছে। আচ্ছা, তো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো যে আমাকে এক গাঁটি কাগজ দাও। আচ্ছা, বলো দেখি, আমাকে এক কাপ চা দাও, এটার ইংরেজি কি হতে পারে? আমাকে এক কাপ চা দাও, এক কাপ চা। তুমি বলবা কিন্তু এভাবে যে গিভ মি এ কাপ অফ টি, গিভ মি এ কাপ অফ টি, তাই না? তুমি তো এভাবে লিখতে যে গিভ মি এ কাপ অফ টি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে আমাকে এক টুকরো রুটি দাও, এক টুকরো রুটি, তুমি কি বলবা? গিভ মি আ পিস অফ ব্রেড, আ পিস অফ ব্রেড, তাই তো? এখন আমি যদি তোমাকে বলি যে আমাকে এক গাঁটি কাগজ দাও, এক গাঁটি কাগজ, তুমি কি বলবা? গিভ মি এ কাপ অফ পেপার, গিভ মি এ কাপ অফ পেপার, এটা কি বলা যাবে? তুমি কি বলবা গিভ মি এ পিস অফ পেপার? তাও তো বলা যাবে না, এক গাঁটির কথা বলা হচ্ছে, এক টুকরোর কথা বলা হয়নি, এক গাঁটি কাগজ দাও। তো এই টাইপের যে কালেকটিভ এক্সপ্রেশন গুলো আছে, এগুলা ট্রান্সলেশন আকারে পরীক্ষার মধ্যে থাকে। মনে রাখবা, এক গাঁটি কাগজ এটার ইংরেজি হচ্ছে এ বেল অফ পেপার, ঠিক আছে? এক গাঁটি কাগজ এটার ইংরেজিটা কি হবে? আ বেল অফ পেপার, যে আমাকে এক গাঁটি কাগজ দাও, গিভ মি আ বেল অফ পেপার। এখন আমি যদি তোমাকে বলি যে একদল ছাত্র আমার ক্লাস করেছে, একদল ছাত্র বিক্ষোভ প্রদর্শন করেছে, একদল ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে, তাহলে একটু খেয়াল করো, একদল ছাত্র, তোমরা অনেকেই কিন্তু লিখবা এভাবে যে আ গ্রুপ অফ স্টুডেন্টস, এভাবে লিখবে, তাই না? আ গ্রুপ অফ স্টুডেন্টস। কিন্তু একদল ছাত্রের সাথে এই গ্রুপ অফ কথাটা যাবে না, একদল ছাত্রের সাথে যাবে এই ব্যাচ অফ স্টুডেন্টস, এই ব্যাচ অফ স্টুডেন্টস। বিষয়টা বুঝতে পারছো? তো এরকম কিছু কালেকটিভ এক্সপ্রেশন, যেমন ধরো একদল ডাকাত,
একদল ডাকাত আক্রমণ করেছে। ইংরেজিতে লেখো একদল ডাকাত আক্রমণ করেছে। অনেকে দেখবা যে এখানে লিখবে এ গ্রুপ অফ ডাকাত বা এ গ্রুপ অফ রবার্স। এভাবে লেখা যাবে না যে এ গ্রুপ অফ রবার্স। ঠিক আছে, তুমি কি এভাবে বলবা? অবশ্যই না, তোমাকে বলতে হবে এ গ্যাং অফ রবার্স, এ গ্যাং অফ রবার্স। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা এই যে এ জাতীয় যে কালেকটিভ এক্সপ্রেশন গুলো আমরা এখানের মধ্যে দেখলাম, এই যে এ গ্যাং অফ, তারপর হচ্ছে এ ব্যাচ অফ, এরপর হচ্ছে এ বেইল অফ, তারপর হচ্ছে এ কাপ অফ, মানে যেই নাউনের সাথে যেই এক্সপ্রেশনটা ম্যাচ করে সেই নাউনের সাথে তোমাকে সেই কালেকটিভ এক্সপ্রেশনটাই কিন্তু বসাইতে হবে। বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি বলি যে তোমার এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ, ঠিক আছে, এটাকে তুমি কি বলবা? এক ঝাঁক মাছ মানে কি? আ স্কুল অফ ফিশ। এখানের মধ্যে স্কুল মানে কিন্তু তোমার বিদ্যালয় না, ঠিক আছে? স্কুল মানে হচ্ছে ঝাঁক, মাছের ঝাঁক। বুঝতে পারছো? এখন যদি বলি আমি একদল হায়ানা, একদল হায়ানা, সেখানের মধ্যে কিন্তু তোমাকে বলতে হবে কি? হ্যাঁ, এ প্যাক অফ হর্নস। ঠিক আছে, এ প্যাক অফ হর্নস। তো তার মানে সহজ কথায় নাউনের সাথে যেই কালেকটিভ এক্সপ্রেশনটা অ্যাপ্রোপ্রিয়েট, এই কালেকটিভ এক্সপ্রেশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এবং এটা তুমি মুখস্থ করতে পারবা এরকম কিছু কালেকটিভ এক্সপ্রেশন আমাদের যে কম্প্যাক্ট বইটা আছে, ঠিক আছে, কম্প্যাক্ট ইউসিসি প্রকাশিত কম্প্যাক্ট বইটা তোমরা ফ্রি পেয়েছো। মানে ভর্তির সময় এক সেট বই তোমাদেরকে ফ্রি দেওয়া হয়, যদিও এটা আসলে টাকা তো আগে থেকে কেটে রাখা হয়। ঠিক আছে, এটা তো ফ্রি বলে কোনো বিষয় না, মার্কেটিং পলিসি আর কি, বুঝে নিই। তো যাই হোক, তো মূলত এক সেট বই কিন্তু তোমাদের কাছে আছে, তাই না? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এক সেট বই আছে। তো ওখানের মধ্যে কমপ্লিট যে বইটা আছে, এই কমপ্লিট বইয়ের মধ্যে কিন্তু এই কালেকটিভ এক্সপ্রেশন গুলো তুমি ওখান থেকে পাবা। এটা ছাড়াও আমার নিজেরও একটা পাবলিক বই আছে, ইন্ডেক্স ইংলিশ। ঠিক আছে, তুমি ইন্ডেক্স ইংলিশের মধ্যেও চাইলে তুমি মানে এই কালেকটিভ এক্সপ্রেশন গুলো সার্চ করতে পারবে। আর তোমার যদি টাকা পয়সা খরচ করতে খুব সমস্যা হয়, তাহলে তুমি ইন্টারনেটে সার্চ দিবা কালেকটিভ এক্সপ্রেশন বলে ইন্টারনেটে সার্চ দিবা, তাহলে তুমি দেখবা যে অনেকগুলো ওয়েবসাইটে এই রিলেটেড তুমি তথ্য পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে কোনো ওয়েতে তোমার টাকা থাকলেও তুমি মানে ইনফরমেশন গ্যাদার করতে পারবা, টাকা না থাকলেও গ্যাদার করতে পারবা। অর্থাৎ সহজ কথা, তোমার ইচ্ছে শক্তি হচ্ছে একটা ফ্যাক্ট। ঠিক আছে, সেই অনুযায়ী তুমি এই এক্সপ্রেশনগুলো একটু সার্চ করবা। আচ্ছা, এই এক্সপ্রেশনগুলো ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট আসলে এটা তোমাকে বলার কিছু নাই, এটা খুবই সহজ। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, হ্যাপিনেস। আর সকল অ্যাবস্ট্রাক্ট নাউনই কিন্তু আনকাউন্টেবল নাউন। যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবাই কিন্তু মূলত আনকাউন্টেবল নাউন। আচ্ছা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, সরি আরেকটা বিষয় আছে ম্যাটেরিয়াল নাউন, এটা কিন্তু আমাদের বাদ ছিল, এই যে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তো আমাকে যে কোনো একজন একটু বলো দেখি, যেমন এই যে আবু আব্দুল্লাহ, তুমি আমাকে একটু বলো তো যে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন বলতে তুমি কি বোঝো? হোয়াট ডাজ মিন বাই ম্যাটেরিয়াল নাউন? স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, স্যার ম্যাটেরিয়াল নাউন বলতে এখানে একজন কমেন্ট করেছো যে স্যার কারেন্ট চলে যাওয়ায় আমি কিছুক্ষণ ক্লাস করতে পারিনি। যেহেতু তুমি কিছুক্ষণ ক্লাস করতে পারো নাই, তাহলে এটার সমাধানটা কি হতে পারে? রাইট, সমাধানটা কিছু নাই, মানে সমাধান কিছু নাই, স্বামী বিদেশ। আচ্ছা, এবার আবু আব্দুল্লাহ, তুমি আমার একটু বলো দেখি যে আমি রেকর্ড করে রাখতেছি, ডোন্ট ওয়ারি, মানে ক্লাস করতে পারো বা না পারলে হচ্ছে এটা মানে পরবর্তীতে আমরা দেখবো, সমস্যা নাই। আবু আব্দুল্লাহ বলো যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? স্যার ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা মূলত আমরা যে সকল আমরা জিনিসপত্র ইউজ করি সেই জিনিসপত্রগুলোর নামগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। যেমন ঘোড়ার ডিম, টেবিল। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝো? জি স্যার। ঘোড়ার ডিম বলে জি স্যার, তার মানে তুমি ঘোড়ার ডিমও বুঝছো? দেখছো কখনো ঘোড়ার ডিম? নাইস, হ্যাঁ সেটাই সেটাই, জি স্যার, জি স্যার, না স্যার, না স্যার। আচ্ছা, আর কে বলতে চাও? একটু হাত তুলে দেখি কে আছো। জওয়ান হও আগুয়ান, এনিবডি? মনিরুল অনেকবার বলে ফেলছো, মনিরুলকে আর সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, মনিরুল বলেছো। আচ্ছা, সারা, সারা তোমার মাইক্রোফোনটা আনমিউট করো, শুনতে পাচ্ছো? জি স্যার। বলো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? স্যার জানি না, হাই ভুলে হাই, গেছি। জানি না, এটা খুব ভালো একটা বিষয় যে ম্যাটেরিয়াল নাউন জানি না। আচ্ছা, তারপর আখি আমজাদ, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছো? স্যার ম্যাটেরিয়াল, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে, বলো। স্যার ম্যাটেরিয়াল নাউন হলো যেগুলোকে সংখ্যা বা পরিমাণ দ্বারা বোঝানো যায়। ঘোড়ার ডিম,
তার মানে আমি মনে করছিলাম যে ম্যাটেরিয়াল নাউনটা তোমরা সবাই পারো, ঠিক আছে, বাট ম্যাটেরিয়াল নাউনটা তাহলে আমাকে একটু বলতে হবে। মনে রাখবা, ধরো আমি তোমাকে পরীক্ষার দুটো সেন্টেন্স দেখাচ্ছি, একটা সেন্টেন্স হচ্ছিল এরকম যে দিস টেবল ইজ মেড অফ উড, আর আরেকটা প্রশ্ন ছিল এরকম যে পেপার ইজ মেড ফ্রম উড। এরকম দুটো প্রশ্ন ছিল। একটা এই যে টেবিলের নিচে আন্ডারলাইন, আর এখানে হচ্ছে তোমার এই পেপারের নিচে আন্ডারলাইন। আচ্ছা, তো এখন তুমি যেটা বলেছো বা আবু আব্দুল্লাহ যেটা বলেছে, যদি আমি সেই তথ্যটা অনুসরণ করি তাহলে সবাই কিন্তু বলবে টেবিলটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো একটা বিষয় একটু মাথায় রাখবা, এখানে এই টেবিলটা বানানো হয়েছে কি দিয়ে বলতে পারো? তুমি শুনতে পাচ্ছ? স্যার কাঠ দিয়ে। আচ্ছা, এটা বানানো হয়েছে তোমার এই কাঠটা দিয়ে, ঠিক আছে, উড দিয়ে বানানো হয়েছে। তার মানে এখানে কাঁচামাল কোনটা? কাঁচামাল কি তোমার টেবিল নাকি কাঁচামাল হচ্ছে উড? স্যার উড। এই কাঁচামালটাকেই আমরা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? জি স্যার। যেমন ধরো তুমি নেকলেস পরো, তারপর হচ্ছে তুমি গোল্ডের রিং পরো, তোমার রিংটা কি দিয়ে বানানো হয়েছে বলো তো? গোল্ড দিয়ে। স্যার গোল্ড। তাহলে এখানের মধ্যে ম্যাটেরিয়াল নাউন কোনটা? স্যার গোল্ড। তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে যেটা বানানো হয়েছে, এই যে টেবিল, ম্যাটেরিয়াল নাউন দিয়ে যেটা বানানো হয়েছে নেকলেস, এরা সবাই কিন্তু আবার হয়ে যাবে কমন নাউন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তার মানে তুমি কাঁচামাল যেটা, এই কাঁচামালটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন, আর কাঁচামাল দিয়ে তুমি যে প্রোডাক্ট বানাইছো এই প্রোডাক্টটাকে আমি বলবো এটা কমন নাউন। কিন্তু একটা প্রশ্ন স্টুডেন্টদেরকে অনেক বিভ্রান্ত করে ফেলেছিল, ঠিক আছে, এই প্রশ্নটা এটা ব্যাপক বিভ্রান্ত করে ফেলেছিল এই প্রশ্নটা। যেমন এখানে লেখা আছে পেপার ইজ মেড ফ্রম উড, ইসলামিক ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ঠিক আছে, পেপার ইজ মেড ফ্রম উড। তো এখানে বলা ছিল এখানে যে পেপারটা কেমন টাইপের নাউন, তো ছেলেপেলেরা সবাই উত্তর দাগাইছে যে পেপারটা হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন? কারণ এই যে এই ডেফিনিশনটা যেটা আমরা মেনটেন করি যে কাঠ দিয়ে যেটা বানানো হয়েছে এই প্রোডাকশন যেটা হয়, প্রোডাকশনটা হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে প্রোডাকশনটা কিন্তু কমন নাউন না। তুমি কি বলতে পারবা যে কেন এখানে পেপারটা কমন নাউন না? এটা একমাত্র ব্যতিক্রম। স্যার এখানে আগেরটাই মেড অফ উড ছিল, আর এখানে মেড ফ্রম। প্রিপজিশনের কোনো ঝামেলা আছে? প্রিপজিশনের কোনো ঝামেলা নাই, বুঝছো? এখানে প্রিপজিশনের কোনো ঝামেলাই নাই, কারণ এটা প্রিপজিশনের ঝামেলা হলে এখানে কিন্তু শূন্যস্থান থাকতো প্রিপজিশনের নিচে, যে এখানে শূন্যস্থান থাকতো যে পেপার ইজ মেড ড্যাশ উড, কিন্তু এখানে শূন্যস্থানটা কিন্তু এখানে দেয়া, মানে আন্ডারলাইনটা কিন্তু এটার নিচে করা। তোমাকে জানতে চাওয়া হচ্ছে এটা কেমন টাইপের নাউন, এটা প্রিপজিশনের সমস্যা না। এই কারণে প্রশ্নটা কনফিউজিং, কারণ তোমরা এই প্রশ্নটাকে অনেকে হয়তো দেখেছো যে এটা প্রিপজিশনের চ্যাপ্টারের মধ্যে ছিল, ঠিক আছে, বা প্রিপজিশন থেকে মূলত এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় থাকে। কিন্তু যখন হঠাৎ করে এই প্রশ্নটা দিয়ে দিয়েছে তোমার আইডেন্টিফিকেশন অফ নাউনের, তখনই অনেকে ধরা খেয়ে গেছে। অর্থাৎ এই যে পেপার, এই পেপারটাকে অনেকেই উত্তর দাঁড়িয়েছিল যে এটা হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে পেপারটা কিন্তু কমন নাউন না, এখানে পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখানে পেপারটা ম্যাটেরিয়াল নাউন। তো কেন এটা ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা তুমি আমাকে বলো তো যে পেপারের মধ্যে কি তুমি কাঠ দেখতে পাও? এই যে উড, এই উড কি পেপারে দেখা যায়? না স্যার। আচ্ছা, কিন্তু টেবিল, এই টেবিলের মধ্যে কি কাঠ দেখা যায়? জি স্যার। আচ্ছা, তার মানে যদি কাঁচামাল দেখা যায়, যেমন তুমি যে প্রোডাক্টটা বানাইছো এই প্রোডাক্টের মধ্যে যদি তুমি ওই ম্যাটেরিয়াল নাউনটাকে দেখতে পাও তাহলে প্রোডাক্টটাকে আমরা কমন নাউন বলবো। আর যদি ম্যাটেরিয়াল নাউনটা দেখতে না পাও তাহলে সেটাকে আর কমন নাউন বলবো না, সেটাকে ম্যাটেরিয়াল নাউনই বলবো। তাহলে বিষয়টা আমি আরেকটু সহজে বলি যে আমি যে প্রোডাক্টটা বানিয়েছি এই প্রোডাক্টের মধ্যে যদি ম্যাটেরিয়াল নাউনটাকে দেখা যায় তাহলে প্রোডাক্টটাকে আমরা বলবো কমন নাউন। আর আমি যে প্রোডাক্টটা বানিয়েছি এটার মধ্যে যদি ম্যাটেরিয়াল নাউনটাকে দেখা না যায় তাহলে আমি প্রোডাক্টটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন, এটাকে কমন নাউন বলা যাবে না। তুমি কি এবার বুঝতে পেরেছো? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখছো আমরা অনেক সময় কিছু আমরা টপিক যখন পড়ি একদম ভাষা ভাবে পড়ি, মানে আমাদের অনেকের ধারণা হচ্ছে যে এগুলো পড়ার কি আছে, বাট এখান থেকে যে তোমার কি পরিমাণ প্রশ্ন আসে এটা প্রশ্ন নিয়ে কাজ না করলে, তোমার এক্সপেরিয়েন্স না থাকলে তোমরা ধরতে পারবে না, ঠিক আছে। আর এই কাজটা যেহেতু তোমাকেও করতে হচ্ছে না, কাজটা কিন্তু এটা অলরেডি আমি 15 বছর ধরে কাজটা কিন্তু আমি করেছি, ঠিক আছে, 15 ইয়ার্স। ইটস নট এ জোক, ইটস নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে। সো আমি তোমাকে যেই কনসেপ্টগুলো বলছি এই কনসেপ্টগুলো একটু ঠান্ডা মাথায় ফলো করবা, ইনশাআল্লাহ তুমি বেনিফিটেড হবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা কনসেপ্ট নাম্বার 3 এটা বোধহয় আমরা শেষ করেছি। 3 নাকি 4 এটা কোন কনসেপ্ট ছিল? এটা ছিল হচ্ছে তোমার কনসেপ্ট নাম্বার 3 ছিল, হ্যাঁ কনসেপ্ট নাম্বার 3। আচ্ছা, এবার আমরা চলে যাব কনসেপ্ট 4 এ।
কনসেপ্ট নাম্বার 4, আচ্ছা কনসেপ্ট নাম্বার 4 এই যে কনসেপ্ট 4, ঠিক আছে। খালি ডলার সাইন চলে আসে, খালি ডলার ডলার ডলার। আচ্ছা আচ্ছা এখন তোমরা 4 নম্বর কনসেপ্টের ক্ষেত্রে যাওয়ার আগে তোমাকে আরেকটা তথ্য আমি একটু জানাই রাখি। আচ্ছা বলো তো লামিয়া রিফাত, তুমি কি শুনতে পাচ্ছ লামিয়া? মাইক্রোফোন নাই। আকাশ, আকাশ শুনতে পাচ্ছ? তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছ? আনমিউট করো, আনমিউট করো। তো আমাকে বলো তো যে ম্যাটেরিয়াল নাউন গুলা এরা কি মূলত কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, কি মনে হয়? যারা ম্যাটেরিয়াল নাউন এরা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। এই যে আয়রন, আয়রন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারছো? তারপরে যারা ম্যাটেরিয়াল নাউন তারা সবাই কিন্তু আনকাউন্টেবল নাউন। আচ্ছা তোমার কি মনে আছে আনকাউন্টেবল নাউনের কন্ডিশনগুলো কি ছিল? এটা কি মনে আছে? জি স্যার। আচ্ছা তো আমরা এখন হচ্ছে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানের মধ্যে আমরা লিখবো হচ্ছে এভাবে, দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন ড্যাশ। অপশন নাম্বার এ তে আমি দিলাম হচ্ছে আয়রন, অপশন নাম্বার বি তে দিলাম আয়রনস, অপশন নাম্বার সি তে দিলাম আয়রনিং, অপশন নাম্বার ডি তে দিলাম আয়রনড। ঠিক আছে? আচ্ছা একটু কমেন্ট বক্সে জানাও দেখি যে অ্যানসার কোনটা হতে পারে, একটু কমেন্ট বক্সের মধ্যে জানাও। শারমিন হাত তুলেছো, আচ্ছা বলো কি বলতে যাচ্ছ? মোহাম্মদ ফার, আচ্ছা হ্যান্ড রেজ করলেও চান্স পাই না। আচ্ছা তুমি আবার একটু হ্যান্ড রেজ করো তো, তোমার চান মুখটা একটু দেখি। কে জানো যে মোহাম্মদ কি লিখছো? তোমার নামই তো দেখতে পাচ্ছি না। মোহাম্মদ ফারদিন রিজভি, হ্যাঁ ফারদিন রিজভি তো হাত তোলো। ফারদিন রিজভি, আমি তো তোমার হাতই দেখি নাই। ঠিক আছে, আল্লাহ খোদা, দেখছো এখানে মোহাম্মদ আলী দেখা যাচ্ছে, ফারদিন রিজভি তো নাই। আচ্ছা তো যাই হোক, আচ্ছা যাই হোক, তো এখন প্রশ্নটা হচ্ছে যে এখানের মধ্যে কি ও ফারদিন তোমার কি মোহাম্মদ নামে আছে মেবি। আচ্ছা এবার তোমাকে দেখতে পেয়েছি, শুনতে পাচ্ছ? জি স্যার। এখন এটা তোমার স্যার আয়রনস তোমার হবে স্যার। তোমার চার মুখটা আমি দেখতে পাচ্ছি না স্যার। আয়রনস হবে এটা। আরে বললাম তোমার চাঁদ মুখ তো আমি দেখতে পাচ্ছি না। তো স্যার, একটা এটা- সেই লেভেলের জেমস বন্ড মার্কা একটা হচ্ছে প্রোফাইল পিক দিয়ে রাখছো, এটা দেখতে পাচ্ছি, দ্যাটস ইট। স্যার এটা ওই ফেসবুকের প্রোফাইল পিকটা দেওয়া স্যার। বাবা চামে চামে আবার ফেসবুকের প্রোফাইল পিকও বলে দিলাম, তার মানে এটা বুঝাই না যে এটা তোমার ফেসবুক আইডি, এই তো? না স্যার, আমার ফেসবুক আইডিতে স্যার এই নামটা পুরাটা নাই স্যার, ওই মোহাম্মদ অংশটা নাই আর কি। আচ্ছা ফারদিন রিজভি, আচ্ছা এটা স্যার আয়রনস হবে স্যার, কারণ এখানে আয়রনস দিয়ে জেলখানা বোঝাচ্ছে আর কি। আয়রনস দিয়ে জেলখানা বোঝাচ্ছে, এটা কোথায় শুনছো বলো তো? এটা স্যার জানি স্যার, এখন কোথায় শুনছি এটা তো মনে নেই। ও এটা জানো কিন্তু কোথায় শুনছো এটা মনে নেই, বাহ চমৎকার। আচ্ছা মেহরিন রেহমান, প্লিজ অ্যালাউ মাই অডিও বিকজ অফ ইন্টারনেট কানেকশন। অ্যালাউ মাই অডিও, মেহরিন মানে আমি বুঝতে পারলাম না তোমার অডিও অ্যালাউ করবো বলতে। ও আচ্ছা বুঝতে পারছি, তুমি কল ওভার ইন্টারনেট বলে যে অপশনটা আছে, কল ওভার ইন্টারনেটটা হচ্ছে তুমি ইয়া করো, মানে সিলেক্ট করো, তাহলে তুমি অ্যানসার পাবা। কল ওভার ইন্টারনেট অ্যানসার পেয়ে যাবা। আচ্ছা হাত তুলেছো সারা, হ্যাঁ বলো কি বলবা? আমি বলো। আমি তো অনেক আগে হাত তুলেছিলাম। অনেক আগে হাত তুলেছো, ও আচ্ছা এখন দেখলাম তাহলে। আচ্ছা এনিওয়ে, তো আমরা এই জায়গাটার মধ্যে চারটা অপশন পেয়েছি। আমরা জানি যে আয়রন হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হয় না, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের সাথে এস যোগ করলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। কিছু আনকাউন্টেবল নাউন আছে, যেমন আমি যদি এখানের মধ্যে শুধু আয়রন বলি, ধরো আমি এখানে অপশন নাম্বার এ বললাম, এই শুধু আয়রন মানে হচ্ছে লোহা। শুধু আয়রন মানেটা কি? শুধু আয়রন মানে হচ্ছে লোহা। এখন তুমি যদি বলো দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রন, এটাকে বাংলা করলে হয় পুলিশ কয়েদিদেরকে মানে লোহার ভিতরে হান্দাইছে।
দ্য পুলিশ পুট দ্য প্রিজনার ইন আয়রন, পুলিশ কয়েদিদেরকে আসামিদেরকে লোহার ভিতরে রাখছে। এখন লোহার ভিতরে কি কাউকে রাখা সম্ভব? কি মনে হয় তোমার, কাউকে কি লোহার ভিতরে রাখা সম্ভব? অবশ্যই না। ঠিক আছে, তো এখন একটা বিষয় হচ্ছে বরঞ্চ যেটা বলতে পারো সেটা হচ্ছে পুলিশ কয়েদিদেরকে লোহার তৈরি জেলখানার ভিতরে রেখেছে। তো জেলখানা মানে হচ্ছে তোমার আয়রনস, আর শুধু লোহা মানে হচ্ছে আয়রন। তারপরে এটা মিনিং এর কারণে এখানে অ্যানসারটা হচ্ছে এই যে অপশন নাম্বার বি। তো এটা তো জাস্ট একটা গেল, তো এরকম আরো কিছু কনফিউজিং আনকাউন্টেবল আছে যাদের সাথে এস অ্যাড করলে মিনিং চেঞ্জ হয়ে যায়। আমরা সেটা একটু লিস্ট নিয়ে নেব, তোমরা একটু খাতার মধ্যে একটু লিখবা। এয়ার, এয়ার্স, অ্যাডভাইস, অ্যাডভাইসেস, তারপর হচ্ছে তোমার আচ্ছা পার্টিসিপেন্ট এখনো জয়েন করতেছে কারা আবার, আচ্ছা অ্যাডভাইস, অ্যাডভাইসেস, আচ্ছা ফাইন, অ্যাডভাইস, অ্যাডভাইসেস। আচ্ছা এবার চলে আসো হচ্ছে তোমার ড্যামেজ, ড্যামেজ, ড্যামেজেস, তারপর লেখা হচ্ছে তোমার স্যান্ড, স্যান্ডস, স্যান্ডস, এরপর লেখা হচ্ছে তোমার আচ্ছা এয়ার, এয়ার্স, অ্যাডভাইস, অ্যাডভাইসেস, ড্যামেজ, ড্যামেজেস, স্যান্ড, স্যান্ডস। ঠিক আছে, ভালো কথা। তারপর লেখা হচ্ছে তোমার উড, উডস, এরপর লেখা হচ্ছে তোমার ফুড, ফুডস, ফুড, ফুডস। আচ্ছা আচ্ছা এখানে যে কয়েকটা লেখা হয়েছে আগে এই কয়েকটা একটু খাতার মধ্যে একটু উঠায় নাও। আমাকে একটু বলতে হবে যে এগুলা কি খাতায় উঠিয়েছো কিনা, আমাকে একটু রেসপন্স করে জানাবো যে এগুলো কি লিখছো। আচ্ছা যদি লিখে থাকো, খাতায় লিখেছো কিনা আমাকে একটু জানাতে হবে। আচ্ছা ফাইন, সবাই লিখেছো, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এখানে তুমি যে এয়ার দেখতে পাচ্ছ, এয়ার মানে হচ্ছে বাতাস, এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এয়ার এর সাথে এস লাগাই দাও ইয়ার্স, এর মানে হচ্ছে তোমার পাশে লিখে রাখো গর্বিত ভাব, মানে অহংকার, অহংকার মানে গর্ব করা, গর্ব করা থেকে গর্বিত। ঠিক আছে, অহংকার, অহংকার ভাব করা বা গর্বিত ভাব করা। ঠিক আছে, এটা পাশে লিখে রাখো, এয়ার্স মানে গর্বিত ভাব। আচ্ছা অ্যাডভাইস মানে উপদেশ, কিন্তু এস লাগাই দাও অ্যাডভাইসেস, পাশে লিখে রাখো ব্যবসার সংবাদ, ব্যবসার সংবাদ, অ্যাডভাইসেস। আচ্ছা ড্যামেজ, ড্যামেজ মানে কিন্তু মূলত ক্ষতি, আর ড্যামেজের সাথে এস লাগাই দাও ড্যামেজেস, এটার পাশে লেখো ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখো, এয়ার, এয়ার মানে হচ্ছে বাতাস, এয়ারের সাথে এস লাগাও ইয়ার্স, এর মানে হচ্ছে তোমার গর্বিত ভাব। অ্যাডভাইস মানে হচ্ছে তোমার উপদেশ, এটার সাথে এস লাগাও অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস মানে হচ্ছে ব্যবসার সংবাদ, বিজনেস নিউজ, ব্যবসার সংবাদ। আচ্ছা ড্যামেজ, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি, এখন এটার সাথে এস লাগাও ড্যামেজেস, ড্যামেজেস, এর মানে হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ড্যামেজ মানে ক্ষতি, ড্যামেজেস মানে কি ক্ষতিপূরণ। আচ্ছা স্যান্ড, স্যান্ড, রহমান আচ্ছা সে কি লিখছে, গুড, কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য বাংলা অফ অ্যাডভাইসেস। আচ্ছা অ্যাডভাইসেস এর বাংলা হচ্ছে ব্যবসার সংবাদ, ব্যবসা, ব্যবসা মানে বিজনেস, বিজনেস, বিজনেস নিউজ, বিজনেস নিউজ। এবার বুঝতে পেরেছো, ব্যবসার সংবাদ মানে বিজনেস নিউজ। আচ্ছা স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালু, আর স্যান্ডস মানে হচ্ছে তোমার মরুভূমি, স্যান্ডস এর পাশে লেখো মরুভূমি, মরুভূমি। স্যান্ড মানে বালু বা বালি, আর স্যান্ডস এর পাশে লেখো মরুভূমি। আচ্ছা উড, উড, উড মানে হচ্ছে মূলত কাঠ, উড মানে হচ্ছে কাঠ, আর উডস এর পাশে লেখো বন জঙ্গল বা ফরেস্ট, বন জঙ্গল বা ফরেস্ট, উডস। লিখছো কিনা উডস, বন জঙ্গল বা ফরেস্ট। আচ্ছা এই যে ফুড দেখতে পাচ্ছ, ফুড, ফুড মানে হচ্ছে তোমার মানে খাবার, খাবার, আর এই যে ফুডস, ফুডস মানে হচ্ছে খাদ্য তালিকা, ফুডস এর পাশে লেখো ফুডস মানে কি, ফুডস মানে হচ্ছে খাদ্য তালিকা। ঠিক আছে লিখেছো। আচ্ছা
আরেকটা লেখা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, কিন্তু ওয়ার্কের সাথে এস লাগাই দাও, ওয়ার্কস। এর মানে হচ্ছে সাহিত্যকর্ম বা শিল্পকর্ম, সাহিত্যকর্ম বা শিল্পকর্ম, ওয়ার্কস। ফুডস, ফুডস মানে হচ্ছে তোমার খাবারের তালিকা, মানে মেনু আর কি, খাবারের মেনু বা খাবারের তালিকা, খাদ্য তালিকা। ফুড মানে হচ্ছে খাবার, আর ফুডস মানে হচ্ছে খাদ্য তালিকা। তাহলে আমরা আর লাস্ট যেটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল সেটা হচ্ছে আয়রন। আয়রন মানে হচ্ছে লোহা, আর আয়রনের সাথে এস লাগাই দাও, আয়রনস। এর মানে হচ্ছে জেলখানা বা লোহার শিকল বা জেলখানা। আয়রন হচ্ছে লোহা, আর আয়রনের সাথে এস লাগাও, আয়রনস। এর মানে হচ্ছে লোহার শিকল বা জেলখানা। তাহলে এখন আমরা কিন্তু কনফিউজিং যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা জেনে গেলাম। যে সারা বলেছে উডস, উডস মানে হচ্ছে বন জঙ্গল, বন, বন জঙ্গল, উডস। বন জঙ্গল একটু লিখে নিও। আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। এটা ছিল হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 4। 4 নাম্বার কনসেপ্ট থেকে কিভাবে প্রশ্ন হয় আশা করি আমরা বুঝতে পারলাম। এবার চলে আসে কনসেপ্ট নাম্বার 5, 5 নাম্বার কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 5। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে যে কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। ঠিক আছে, এটা একটা বিশেষ ব্যবহার আছে। কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ একটা বিশেষ ব্যবহার আছে। ব্যবহারটা কি একটু খেয়াল করো, মনে রাখবা। এখানে তুমি যাদেরকে দেখতে পাচ্ছ কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ, এদের আগের শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে এদের সাথে কোনো এস বা ইএস হবে না, এবং এদের পরে যে নাউনটা থাকবে সেটার সাথেও এস বা ইএস হবে না। কিন্তু এদের আগের শব্দটা যদি প্লুরাল হয় তাহলে এদের সাথে এস বা ইএস হবে, এবং পরে যে নাউনটা থাকবে সেই নাউনের সাথেও এস বা ইএস হবে। বুঝতে পারছো? যেমন ধরো আমি যদি এভাবে বলি যে ওয়ান, ওয়ান কিন্তু সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে কাইন্ডের সাথে কোনো এস হবে না, আবার এটার পরে যে বইটা বসবে এটার সাথে কোনো এস হবে না। ওয়ান কাইন্ড অফ বুক। বাট আমি যদি এখানে টু বলি, টু কিন্তু প্লুরাল, তাহলে এখানে এস লাগাতে হবে কাইন্ডস, আবার ধরো বুকের সাথেও এস লাগাতে হবে, বলতে হবে বুকস। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা রুল, এটা মাথায় রাখবা। কনসেপ্ট নাম্বার 4 যেটা, তো ধরো আমি এই যে দিস বললাম, টি এইচ ই এস, দিস, এটা কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই আমাকে কাইন্ডের সাথে এস লাগাতে হবে। ঠিক আছে, অর্থাৎ যেহেতু দিস হচ্ছে প্লুরাল তাহলে কাইন্ডের সাথে এস লাগাতে হবে, বলতে হবে কাইন্ডস, দিস কাইন্ডস অফ এই যে বুকস। কিন্তু আমি যদি এভাবে বলি যে দিস, টি এইচ আই এস, দিস, তাহলে আমাকে বলতে হবে কাইন্ড, দিস কাইন্ড অফ এই যে বুক। খেয়াল করছো? তার মানে এটা যেহেতু প্লুরাল, সব প্লুরাল। খেয়াল করছো? একটা প্লুরাল, সব প্লুরাল। আবার এটা যেহেতু সিঙ্গুলার, এখানে যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু সিঙ্গুলার। বুঝা গেছে? তার মানে কাইন্ড অফ, টাইপ অফ এর আগের শব্দটা যদি সিঙ্গুলার হয় তাহলে সব সিঙ্গুলার। কাইন্ড অফ, টাইপ অফ এর আগের শব্দটা যদি প্লুরাল হয় তাহলে সব প্লুরাল, মানে এস বাই এস অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড একটা প্রশ্ন একটু সলভ করব। ঠিক আছে, একটা প্রশ্ন সলভ করব। আচ্ছা, একটা প্রশ্ন একটু খেয়াল করে দেখো যে এখানে একটা প্রশ্ন আছে। এখানে ফারদিন রিজভি লিখেছো যে স্যার আমাদের এই ব্যাচের সবগুলো ইংলিশ ক্লাস কি আপনি নেবেন? আচ্ছা, কেন আরেক টিচার যাচ্ছ? তাহলে আরেক টিচারকে পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই, কালকে থেকে আর আসবো না। আচ্ছা, এবার একটু খেয়াল করো, উত্তর আসতে ভাই, মাই গডনেস। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখো যে এখানের মধ্যে আপনার ক্লাস খুব ভালো লাগে তাই জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ, আমারও তোমাদের খুব ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এখন কাইন্ড অফ, টাইপ অফ থেকে আমরা একটা প্রশ্ন, একটা কনসেপ্ট আমরা একটু সলভ করে দিই। লাইক হচ্ছে এটা নিজে নিজে একটু সলভ করবা। ঠিক আছে, নিজে নিজে একটু সলভ করো তো। এই যে এই কোয়েশ্চেনটা 16 নম্বর কোয়েশ্চেন, 16 নম্বর কোয়েশ্চেন, এটা একটু সলভ করো। ইউ শুড ইট ড্যাশ। অপশন দেখে বলবা যে সঠিক অ্যান্সার কোনটা। অপশন দেখে বলো যে এখানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা। কে বলতে পারবা? এনিবডি? বলতে পারলে গিফট আছে। রিয়েলি? আচ্ছা, আমার সন্দেহ হচ্ছে তোমরা কি আবার দেখে দেখে বলতেছো না তো? উত্তর দেখে বলছো না তো? ভেরি গুড, উত্তর আবার দেখে বলো না, মানে নিজের সাথে প্রতারণা করার কোনো প্রয়োজন নাই।
আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, আমি এখন একজন কিন্তু প্রশ্ন করবো। আচ্ছা, আতিয়া ইবনাত ইতি, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, তুমি শুনতে পাচ্ছ? আপু জি তুমি শুনতে স্যার। পাচ্ছ? আচ্ছা, তাহলে একটু বলো জি তো স্যার। যে, হ্যাঁ তাহলে একটু বলো তো আপু যে এখানের মধ্যে এই এই যে তুমি ডিফারেন্ট কথাটা দেখলা, এই ডিফারেন্টটা তোমার কাছে কি মনে হয়? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ডিফারেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট দ্বারা মূলত কেমন টাইপের ইয়া বোঝায়? মানে সিঙ্গুলার বোঝায় না প্লুরাল বোঝায়? প্লুরাল। প্লুরাল প্লুরাল। বোঝায়, প্লুরাল বোঝায়। তাহলে আমি টাইপের সাথে জি। কি অ্যাড করতে হবে? টাইপের সাথে এস এস। অপশন নাম্বার এ তে নাই, এই কারণে এটা বাদ। অপশন নাম্বার বি হ্যাঁ। তেও নাই, এই কারণে এটা বাদ। এটা অপশন নাম্বার সি তে ডিফারেন্স টাইপ, ডিফারেন্স তো হবে না, এটা হবে ডিফারেন্ট, কারণ এটার আগে তো নাউন বসবে। ডিফারেন্ট। আচ্ছা, সরি অ্যাডজেক্টিভ বসবে আর কি। আচ্ছা, আর এখানের মধ্যে অপশন নাম্বার ডি, এটা কেন অ্যানসার বলো দেখি? কারণ এখানে ডিফারেন্ট হচ্ছে প্লুরাল, যে কারণে টাইপের সাথে এস, প্লুরাল এটা হচ্ছে টাইপস অফ প্লুরাল, এস প্লুরাল। আর এই যে ফুডের ফুডস সাথে এস আছে, প্লুরাল। ফুডস হচ্ছে প্লুরাল। তারপরে আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি যে আগেরটা সিঙ্গুলার হলে সব সিঙ্গুলার, আর আগেরটা প্লুরাল হলে সব প্লুরাল। আচ্ছা, দ্যাটস ইট। সব প্লুরাল। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট কনসেপ্টে। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট, এটা এখন যে কনসেপ্টটা আমরা দেখব, এই কনসেপ্টটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার কনসেপ্ট অফ ডিটারমিনান্টস। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কনসেপ্ট অফ ডিটারমিনান্টস। আচ্ছা, খাতার মধ্যে একটু লিখবা। আচ্ছা, আমরা এখানের মধ্যে একটু লিখি যে কনসেপ্ট অফ ডিটারমিনান্টস। আচ্ছা, ডিটারমিনান্টস এর ব্যবহার। ঠিক আছে, ডিটারমিনান্টস এর ব্যবহার। তো আমাকে তোমাদের মধ্যে কেউ কি একটু বলতে পারবা যে ডিটারমিনান্টস বলতে আসলে তোমরা বুঝো রাখি, হোয়াট ডাজ মিন বাই ডিটারমিনান্ট? বলতে পারলে অবশ্যই প্রাইজের ব্যবস্থা আছে। কনসেপ্ট অফ ডিটারমিনান্টস। আচ্ছা, অনেকে হাত তুলছো, দেখি কারা কারা হাত তুলেছো। ঐশী, সারা, অপু, A35। আচ্ছা, বলো কনসেপ্ট অফ ডিটারমিনান্টস কি বোঝো? যে সকল ওয়ার্ড নাউনের আগে বসে সংখ্যা, পরিমাণ, নির্দিষ্ট অনির্দিষ্টতা প্রকাশ করে। নাউনের আগে বসে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা প্রকাশ করে। আচ্ছা, হ্যাঁ, তোমারটা মোটামুটি বলা যায় যে না, কাছাকাছি গেছে। ঠিক আছে, আচ্ছা, আর কে বলতে চাচ্ছ বলো? কাবুল হাসান, কাবুল শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলো তো কনসেপ্ট অফ ডিটারমিনান্টস বলতে কি বোঝো? দেওয়া নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাকে ডিটারমিনার বলে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা প্রশ্ন কাজ করে। ঠিক আছে, যে আমি একটু মিউট দিয়ে দিচ্ছি সবাইকে, এক্সকিউজ মি। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করো। ধরো আমি যদি এভাবে লিখি, I bought dash mangoes। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে I bought mango আমি জাস্ট এভাবে লিখতে পারবো কিনা? ঠিক আছে, I bought mango, তুমি এভাবে কিন্তু কোনো বাক্য লিখতে পারবে না, কারণ ম্যাঙ্গো হচ্ছে মূলত একটা কমন নাউন, আর কমন নাউনের পূর্বে কিন্তু অবশ্যই ডিটারমিনার ইউজ করতে হবে। এখন এই ডিটারমিনার মানে হচ্ছে এমন একটা শব্দ যেটা ম্যাঙ্গোর আগে বসে ম্যাঙ্গোটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করবে। যেমন আমি এভাবে বলতে পারি যে I bought a mango। ঠিক আছে, আবার আমি বলতে পারি I bought the mango, এটা নির্দিষ্ট হলো আর প্রথমটা অনির্দিষ্ট হলো। আবার ধরো আমি বলতে পারি যে I bought a few mangoes। আচ্ছা, তার মানে এখানে ম্যাঙ্গোর সংখ্যা সম্পর্কে একটা ধারণা দিব, একটা সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, আবার ধরো আমি চাইলে এখানে বলতে পারি যে I bought a lot of mangoes। আবার আমি বলতে পারি I bought many mangoes। আমি বলতে পারি I bought several mangoes। বলা যেতে পারে I bought some mangoes। বলা যেতে পারে I bought not any mangoes। ঠিক আছে, তার মানে সহজ কথায় ম্যাঙ্গো একটা নাউন, এই নাউনের আগে বসে এই ম্যাঙ্গোটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করছে, ম্যাঙ্গোর পরিমাণ বা সংখ্যা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে।
তো যারা এই ধারণাগুলো দেয় তাদের সবাইকে কিন্তু আমরা বলি হচ্ছে এরা ডিটারমিনার। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন পরীক্ষার জন্য ইউনিট এক্সামের মধ্যে ইউনিট কেন, সকল ইউনিটের জন্য মূলত ডিটারমিনার ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো আসো আমরা এই ডিটারমিনার কনসেপ্ট একটু বুঝে নেওয়ার ট্রাই করি, ঠিক আছে? ডিটারমিনার, কনসেপ্ট অফ ডিটারমিনার্স। আমরা এখান থেকে যে কনসেপ্টগুলো দেখবো এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার, আমাদের লাস্ট কনসেপ্ট কত নম্বর যেন ছিল, লাস্ট কত নম্বর যেন ছিল, এটা ছিল হচ্ছে তোমার কনসেপ্ট 4। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে কনসেপ্ট নাম্বার 5। 5 নম্বর কনসেপ্টের মধ্যে আমরা একটু লিখবো এখানের মধ্যে ফিউ ভার্সেস লিটল, ফিউ ভার্সেস লিটল। আচ্ছা, ফিউ ভার্সেস লিটল। আচ্ছা, ফিউ ভার্সেস লিটল তো খুবই ইম্পর্টেন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু মানে চমক হিসেবে রাখি, এটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করি। আমরা এই জায়গাটার মধ্যে যেটা দেখবো সেটা হচ্ছে ইচ ভার্সেস এভরি ভার্সেস আইদার ভার্সেস নাইদার ভার্সেস নান ভার্সেস বোথ, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু আছে ডিটারমিনার আর কিছু আছে প্রোনাউন, বা এদের প্রয়োগবিধি থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে সরাসরি ডিটারমিনার হিসেবে কাজ করে মূলত হচ্ছে এই যে ইচ কাজ করে, এভরি কাজ করে, আইদার নাইদার কাজ করে। নান হচ্ছে মূলত একটা প্রোনাউন, ঠিক আছে? নান এটা মূলত একটা প্রোনাউন। আবার বোথ এটাও কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। তার মানে এখানে নানটা ছাড়া, এই যে নান দেখতে পাচ্ছ, এই নানটা ছাড়া বাকি সবগুলোই কিন্তু ডিটারমিনার হিসেবেও কাজ করে, আবার প্রোনাউন হিসেবেও কাজ করে। তার মানে এদেরকে আমরা বলতে পারি যে এরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, প্রোনাউন থেকে আসা যেসব শব্দ প্রোনাউনের পাশাপাশি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আর এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু ডিটারমিনার হিসেবেও ফাংশন করে, কেমন? আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছ কেমন? স্ক্রিনে এই যে যারা যারা দাগ দিচ্ছ, ওয়াই স্ক্রিনে দেখাবা না, বুঝি না, মানে বসে থাকলে মানে গুতায় না, শয়তানি গুতায়। এই যে গ্যালাক্সি A6 প্লাস স্ক্রিনে দাগ দেওয়ার চেষ্টা করছি একটু আগে, দাগাও না। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমি একটা সেন্টেন্স লিখলাম এভাবে, দেয়ার আর মেনি ট্রিজ on dash side of the river. There are many trees on dash side of the river. ধরো আমি এখানের মধ্যে দিলাম হচ্ছে either neither each every. এমডি জাহিদুল হাসান স্ক্রিনে এই যে দাগটা এইমাত্র দিলাম, পরবর্তী ক্লাস থেকে এই কাজটা করলে ডিরেক্ট তোমাকে অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে রিমুভ করা হবে, ঠিক আছে? আমি এখান থেকে ডিরেক্ট তোমাকে ব্লক দিয়ে দিব, কাজটা করবা না। আচ্ছা, একটু হাত তুলে দেখি কারা কারা পার্টিসিপেট করতে যাচ্ছ, যে এখানের মধ্যে অ্যানসার কোনটা হতে পারে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ঐশী হাত তুলেছো 25050। আচ্ছা, তুমি বলতে পারো, মাইক্রোফোনটা আনমিউট করে উত্তর দিতে হবে। স্যার এটা আরো আগে হ্যান্ড রেজ করছিলাম। আগে হ্যান্ড রেজ করলে এটাকে লোয়ার করো নাই কেন? এটা লোয়ার হ্যান্ড দিয়ে দিবা, ঠিক আছে? এই যে আমি লোয়ার হ্যান্ড দিয়ে দিচ্ছি, যারা আগে হ্যান্ড রেজ করেছো তারা একটু লোয়ার হ্যান্ড দিয়ে দিবা, তাহলে কিন্তু এটা ইয়া হয়ে যায়, থেকে যায়, তো সমস্যা হয় খুব। আচ্ছা, এখানের মধ্যে আমরা আগে কমেন্টের মধ্যে একটু চেক করি যে এখানে উত্তর কি কি দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানের মধ্যে উত্তর কোনটা কোনটা হতে পারে? বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি। কেউ বলেছে এভরি, কেউ বলেছে ইচ, মানে ইচ সাইড অফ দ্য রিভার, এভরি সাইড অফ দ্য রিভার, আইদার সাইড নাইদার সাইড, ঠিক আছে? আচ্ছা, অনেকেই অনেকগুলো উত্তর দিচ্ছে। ধরো আমি আরো একটা অপশন এখানে যোগ করলাম, ফর এক্সাম্পল, যদিও 5টা অপশন মানবিকে থাকবে না, আমি তারপরে যোগ করলাম ধরো বোথ, ঠিক আছে? বোথ এটা হতে পারে কিনা, বোথ। আচ্ছা, এখন আমরা সবাই একটু খেয়াল করে দেখি যে আজকে ক্লাসটা, ফর এক্সাম্পল ধরো আজকে ক্লাসটা তুমি ধরো ফিজিক্যালি আজকে তুমি আমার কাছে ক্লাস করেছো, ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আমি যদি তোমাদেরকে বলি যে থ্যাংক ইউ ইচ বডি, এটা কি হবে? ধরো ক্লাস শেষ, ক্লাসের পরে আমি তোমাকে বললাম যে থ্যাংক ইউ ইচ বডি, নাকি থ্যাংক ইউ এভরিবডি? থ্যাংক ইউ ইচ বডি নাকি থ্যাংক ইউ এভরিবডি?
আচ্ছা, ইশরাত জাহান শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ইচ বডি নাকি থ্যাংক ইউ এভরিবডি, কোনটা হবে? থ্যাংক ইউ এভরিবডি হবে। আচ্ছা, আমি যদি বলি থ্যাংক ইউ ইচ বডি, তাহলে এটার মিনিংটা কেমন হতে পারে বলতে পারো? স্যার ইচ তো সিঙ্গুলার বোঝায়, এভরিবডি মানে আমি সকলকে বোঝাচ্ছি, এজন্য এভরিবডি হবে। বিষয়টা আসলে তা না। যেমন ধরো একটা গ্রুপে আমি যখন ধন্যবাদ দিব, আমি তো সবাইকে একসাথে বোঝাবো, তাই না? তো তখন আমি বলতে পারি যে এভরি। এভরি মানে হচ্ছে কোন একটা দলের সকল মেম্বারকে একসাথে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে এভরি। কিন্তু ওই মেম্বারদেরকে যদি আমি সেপারেট ভাবে বুঝাই তাহলে আবার ইচ বলতে হবে। যেমন ধরো একদল রোগী তারা ডাক্তার দেখাইতে গেছে, রোগী যখন ডাক্তার দেখাতে যাবে তখন ওই রোগীদের সবাইকে আমি বলবো এভরি পেশেন্ট, এভরি পেশেন্ট ওয়েন্ট টু ভিজিট আ ডক্টর। কিন্তু ডাক্তার যখন কোনো একজন রোগী দেখবেন তখন ডাক্তারের ক্ষেত্রে সবাইকে তো আর একসাথে দেখা সম্ভব না, একজন একজন করে দেখবে, তখন আমি বলবো ডাক্তার ভিজিটস ইচ পেশেন্ট। বুঝতে পারছো? তারপরে এভরি হচ্ছে অনেকের মধ্যে সবাইকেই বোঝাচ্ছে একসাথে, আর ইচ মানে হচ্ছে ওই সবাইকে পৃথক পৃথক ভাবে বোঝাচ্ছে। তার মানে ইচ বা এভরি এটা আসলে দুইয়ের মধ্যে রিলেটেড না, এটা অনেকগুলোকে একসাথে বোঝায়। এখন আইদার নাইদার কখন হয়? আইদার নাইদার হচ্ছে যখন দুই রিলেটেড কথাবার্তা হবে, ঠিক আছে, দুইটা নিয়ে আলোচনা হবে, তখন আইদার অথবা নাইদার এই প্রসঙ্গটা আসবে। তো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে দেয়ার আর মেনি ট্রিজ অন ড্যাশ সাইড অফ দ্য রিভার। সাইড তো কিসের সাইড? রিভারের সাইড। তো আমরা সবাই জানি যে রিভার মানে নদী, আর একটা নদীর সাইড বা তীর সর্বোচ্চ কয়টা তীর থাকে? একটা নদীর কিন্তু সর্বোচ্চ দুইটা তীর থাকে। নদীর তীর কয়টা? নদীর তীর হচ্ছে দুইটা, যেমন এপার আর ওপার। তার মানে বোঝাই যাচ্ছে এই সেন্টেন্সটা মূলত অবজেক্ট দুই নিয়ে কাজ করতেছে, মানে দুই কেন্দ্রিক কথাবার্তা হচ্ছে। কোন একটা সেন্টেন্সের সংখ্যাগত ধারণা যদি দুইয়ের মধ্যে হয় তাহলে আমাদেরকে আইদার অথবা নাইদার বাছাই করতে হবে। বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় যে এখানে হা বোধক সুরে কথাবার্তা বলা হচ্ছে, হা বোধক মানে অ্যাফার্মেটিভ, হা বোধক সুরে কথাবার্তা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো আইদার। আর বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় যে না এখানে না বোধক সুরে কথাবার্তা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো হচ্ছে নাইদার। তো এখন যদি আমরা এই সেন্টেন্সটা রিডিং করি, এই যে সেন্টেন্সটা, এটা যদি এখন আমরা রিডিং করি, দেখো সেন্টেন্সটা রিডিং করলে তোমার কোনো দিক থেকে কিন্তু মনে হবে না যে এটা তোমার না বোধক সুরে কোনো কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু হা বোধক সুরে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে? তো এই কারণে এখানে উত্তরটা নিতে হবে হচ্ছে এই যে আইদার। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে বোথ কথাটা কেন নিই? যে বোথ, বোথ এটা তো দুইয়ের মধ্যে কথা কাজ করে, বাট বোথ আমরা এখানে কেন নিই? তার কারণটা হচ্ছে এই যে সাইড, এই সাইড কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। আমরা জানি বোথ এটা হচ্ছে একটা প্লুরাল ডিটারমিনার, আর বোথ এর পরে তুমি যে নাউনটা বসাবা সেই নাউনটাকেও কিন্তু প্লুরাল হইতে হবে। তার মানে তোমাকে বলতে হবে সাইডস। যদি এখানে সাইডস থাকতো তাহলে কিন্তু আমার এখানে বোথ হয়ে যেত, আর যেহেতু এখানে এসটা নাই তাহলে অ্যানসার এখানে বোথ নেওয়া যাবে না, অ্যানসার এখানে আইদারই রাখতে হবে। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। এটা ছিল হচ্ছে আমাদের কনসেপ্ট নাম্বার 5। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কনসেপ্ট নাম্বার 6, 6 নাম্বার কনসেপ্ট। ঠিক আছে, তো সবাই খাতার মধ্যে একটু হেডিং দিবা কনসেপ্ট নাম্বার 6। আচ্ছা, একটু কমেন্টটা চেক করতে হবে, কমেন্ট আসছে কিনা। আচ্ছা, ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ। এখন অপশনে যদি দুইটাই থাকে তখন কখন কোনটা অ্যানসার করব, এটা কোনো প্রশ্ন নাকি? ঠিক আছে, কখন কোনটা? ডিটারমিনার তো অবশ্যই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কখন কোনটা অ্যানসার করবা বলতে বুঝে অ্যানসার করবা, মানে সহজ কথায় ইচ হলে ইচ অ্যানসার করবা, আইদার হলে আইদার অ্যানসার করবা, মানে যেটা গ্রামাটিক্যালি ম্যাচ করবে সেটাই অ্যানসার করবা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক এখন আমরা কনসেপ্ট নাম্বার 6 একটু যাচ্ছি। কনসেপ্ট নাম্বার 6, 6 নাম্বার কনসেপ্ট। খাতার মধ্যে একটু হেডিং দিবা 6 নাম্বার কনসেপ্ট। কনসেপ্ট নাম্বার 6, কনসেপ্ট নাম্বার 6। আচ্ছা, few versus little। আচ্ছা ভাইরা সবাই একটু খেয়াল করো, few একটা ডিটারমিনার, এটার পরে নাউন থাকে, আবার লিটল একটা ডিটারমিনার, এটার পরে নাউন থাকে। নাউন যেহেতু দুই প্রকার, তো এর মধ্যে ফিউ এর পরে হবে প্লুরাল নাউন, মানে প্লুরাল কাউন্টেবল নাউন, আর লিটল এর পরে হবে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা জানি যে ফিউ থাকলে ফিউ এর পরে অবশ্যই তোমার কাউন্টেবল নাউন হবে, আর যদি লিটল থাকে তাহলে লিটল এর পরে কিন্তু আনকাউন্টেবল নাউন হবে, ঠিক আছে। তো এর মধ্যে যেটা কাউন্টেবল নাউন, ঠিক আছে, এই কাউন্টেবল নাউনের আগে কিন্তু অবশ্যই তোমাকে প্লুরাল বসাইতে হবে, যে প্লুরাল কাউন্টেবল নাউন, ফিউ প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন।
আর যদি লিটল থাকে, লিটলের পরে হবে তোমার আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। বুঝা গেছে বিষয়টা? আনকাউন্টেবল নাউন। আচ্ছা, তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে ফিউ এর পরে তোমার হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এই যে এটা। আর এই যেখানে লিটল দেখতে পাচ্ছ, লিটলের পরে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, এই যে এটা একটা। তো একটা তথ্য আমি জানতে চাই তোমাদের কাছে যে তোমরা বলতে পারবা কিনা যে ফিউ যুক্ত যে ডিটারমিনার গুলা এরকম কয়টা সর্বোচ্চ ডিটারমিনার পাওয়া যায়, মানে ফিউ এর মতো দেখতে বা ফিউ এর আইটেম বা ফিউ এর যে আরো রূপ আছে, ফিউ, এ ফিউ ইত্যাদি, এরকম সর্বমোট কয়টা আছে? কেউ কি বলতে পারবা? ফিউ যুক্ত ডিটারমিনার মোট কয়টা? যে কোনো একজন একটু বলো। সাবরিনা ইয়াসমিন, থ্যাংক ইউ ভেরি মাচ, সে বলেছে 5টা। ঠিক আছে, জাহিদুল হাসান সেও বলেছে 5টা। আচ্ছা, আরেকজন বলেছে 3টা। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে এখানে মধ্যে একটু দেখি যে 5টা ডিটারমিনার কি কি। এরা হচ্ছে ফিউ, তারপর হচ্ছে এ ফিউ, অনলি আ ফিউ, ভেরি ফিউ, নট আ ফিউ। ঠিক আছে, এই 5টা হচ্ছে ফিউ যুক্ত ডিটারমিনার, কেমন? এবং এই 5টার পরে কিন্তু তোমার প্লুরাল নাউন বসবে। ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ, এদের পরে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন বসবে। আচ্ছা, যেমন ধরো আমি বলতে পারবো না যে, আচ্ছা বলো দেখি এটা কি কারেক্ট কিনা। আমি যদি এভাবে বলি যে আই হ্যাভ নট আ ফিউ এনিমি, ইজ ইট কারেক্ট অর ইনকারেক্ট? যদি ইনকারেক্ট হয় তাহলে আমাকে একটু বলে দাও যে এটার কারেকশনটা কি। I have not a few enemy. Thank you, Tanvir Shaun. Thank you, Android Bluebird. Thank you. Thank you very much. আচ্ছা, না ইশরাত জাহান তোমারটা হয়নি। ঠিক আছে, তোমারটা হয়নি। সামির আলম, হ্যাঁ, বাকি সবারটা মোটামুটি হচ্ছে। মনে রাখবা, আমি একটু আগে বলেছিলাম যে ফিউ যুক্ত যারা আছে এদের সবার পরে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন বসে। তাহলে কিন্তু আমি এখানের মধ্যে কি বলবো বলতো? ফিউ এনিমি বলা যাবে না, বলতে হবে ফিউ এনিমিস। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো যে আমি যদি এভাবে লিখি যে আই হ্যাভ এ ফিউ, আই হ্যাভ এ ফিউ ক্যাটল, অথবা a few people, I have a few people। আচ্ছা, এটা কি একটু উত্তর বের করো দেখি যে I have a few people, এটা কি ঠিক আছে? আচ্ছা, সাদিয়া আক্তার তুমি বলছো যে এটা ঠিক আছে। এটা 100% ঠিক আছে, 100% ঠিক আছে। তার কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে কিছু নাউন আছে, এই যে এরকম কিছু নাউন আছে যাদের সাথে এস বা ইএস যোগ করা যায় না। ঠিক আছে, তার মানেটা হচ্ছে এই যে এনিমি, এনিমির সাথে এস যোগ করা যায়, এনিমিস, এটা হচ্ছে প্লুরাল। কিন্তু পিপলের সাথে এস দিয়ে পিপলকে তার প্লুরাল করা যাবে না। তার কারণটা হচ্ছে পিপল নিজেই তো প্লুরাল। বোঝা গেছে বিষয়টা? এই যে পিপল, এ তো নিজেই একটা প্লুরাল শব্দ, তাহলে এর সাথে আর এস লাগাবো কিভাবে? কেমন? তো এই করে বলতে হবে আই হ্যাভ এ ফিউ পিপল, এভাবে বলতে হবে। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার লিটলের আইটেমে। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে লিটলের সর্বমোট আইটেম কয়টা হতে পারে? লিটল যুক্ত যারা ডিটারমিনার আছে সর্বমোট কয়টা? লিটলের কিন্তু সর্বমোট 5টা, মানে 5টা রূপ হয় বা 5টা ফর্ম হয়। এগুলো হচ্ছে এরকম যে লিটল, এ লিটল, only a little, very little, not a little, not a little। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো লিটলের 5টা আইটেম, আবার খেয়াল করে দেখো এই যে ফিউ যুক্ত শব্দ যারা, এদেরও 5টা আইটেম। তো ফিউ যুক্ত যা যা দেখতে পাচ্ছ এদের পরে হবে প্লুরাল নাউন, আর লিটল যুক্ত যা যা দেখতে পাচ্ছ এদের পরে হবে আনকাউন্টেবল নাউন। তো এইটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে মিনিং এ। আচ্ছা, মিনিং এ আমরা একটু পরে আসতেছি, বাট তার আগে হচ্ছে আমরা লেকচার শিট থেকে একটা প্রবলেম সলভ করব। আচ্ছা, দেখা যাক আমরা এখান থেকে কোনো প্রবলেম পাই কিনা। আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দেখা যাক এটাকে তোমরা একটু অ্যানসার করতে পারো কিনা। ঠিক আছে, মানে যেভাবে করেছি সেরকম টাইপের প্রশ্ন এটা কিনা। এই যে 2 নম্বর কোশ্চেন, একটু অ্যানসার করার ট্রাই করে দেখি। আচ্ছা, কোনটা কোনটা করবা? লেকচার শিট সামনে তো নিশ্চয়ই আছে সবার, সবার সামনে নিশ্চয়ই লেকচার শিট আছে। 2 নম্বরটা করো। আর কি আছে দেখি এখানে মধ্যে 2 2 2 2 2। আচ্ছা, 2 এর পরে হচ্ছে তোমার 12, 2 12, 2 এবং 12, এই দুটো প্রশ্ন তোমাদের একটু সলভ করতে হবে। লেকচার শিট থেকে একটু করো দেখি 2 নম্বরের অ্যানসারটা কি হতে পারে।
আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে একটা ঝামেলা আছে। আমরা অনেকে এখানের মধ্যে 2 নম্বরে কেউ কেউ বলতেছে বি, কেউ বলতেছে সি, কেউ বলতেছে ডি, কেউ বলতেছে এ। ঠিক আছে, মানে এক একজন এক একটা বলছো, কেমন? আচ্ছা, Oppo A3s স্ক্রিনে দেখাচ্ছ কেন? স্ক্রিনে কোনো দাগাদাগি করবো না প্লিজ। দেখো দেখো, এই যে আমাদের 2 নাম্বার যে কোশ্চেনটা, স্ক্রিন থেকে খেয়াল করবা, এই যে 2 নাম্বার যে কোশ্চেনটা, এখানের মধ্যে অ্যাপ্লিক্যান্টস, এই অ্যাপ্লিক্যান্টস কিন্তু প্লুরাল। আমরা জানি প্লুরালের আগে কিন্তু ফিউ যুক্ত ডিটারমিনার গুলা বসে, আর ফিউ যুক্ত ডিটারমিনার কিন্তু 5টা, ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ। এই 5টা হচ্ছে ফিউ যুক্ত ডিটারমিনার। কিন্তু অপশনের দিকে তাকায় দেখো, এই ফিউ যুক্ত ডিটারমিনার 5টার একটাও কিন্তু আমি এখানে পাচ্ছি না, 5টার একটাও কিন্তু নাই। ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ, এরকম একটাও কিন্তু এই জায়গাটার মধ্যে নাই। এখানে লেস আছে, এখানে লিটল আছে, এখানে লেসার আছে, একটাও কিন্তু নাই। বরঞ্চ যেটা আছে সেটা হচ্ছে ওই ফিউ এর একটা কম্পারেটিভ ডিগ্রি আছে, সেটা হচ্ছে ফিউয়ার। ফিউয়ার কথাটা আসছেই হচ্ছে ফিউ থেকে, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, কেমন? তো তাহলে আমি কি এটা নিব? 100% আমি এটা নিব, কারণ এই সেন্টেন্সটা রিডিং করতে থাকো, ড্যাশ অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইজ লাস্ট ইয়ার, এই যে দেখো দেন, খেয়াল করছো যে দেন। যখনই প্রশ্নের মধ্যে আমরা দেন পাবো, মানে কম্পারেটিভ দেন পাবো, কম্পারেটিভ দেন এর আগে অবশ্যই কিন্তু তোমাকে কাকে বসাতে হবে? এই যে ফিউ এর কম্পারেটিভ যে ফর্মটা আছে সেটাকে বসাতে হবে, ফিউয়ার। তাহলে আমরা প্রশ্নটা সলভ করতে গিয়ে কিন্তু আমরা একটা অ্যাডভান্সড কনসেপ্ট কিন্তু আমরা জেনে ফেললাম। অ্যাডভান্সড কনসেপ্টটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে যদি দেন থাকে তাহলে অবশ্যই আমরা এখানে ফিউ এর কম্পারেটিভ ডিগ্রি ফিউয়ার ইউজ করব, ঠিক আছে, অথবা লিটল এর কম্পারেটিভ ডিগ্রি লেস ইউজ করব। তো এখন আমরা জানি যে এখানের মধ্যে এই যে অপশন নাম্বার এ তে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কম্পারেটিভ লেস, আবার অপশন নাম্বার ডি তে যেটা দেখতে পাচ্ছ এটাও হচ্ছে কম্পারেটিভ ফিউয়ার। কিন্তু আমরা এখানে লেসটা নিব না, বিকজ অ্যাপ্লিক্যান্টস এটা তো তোমার হচ্ছে তোমার মানে আনকাউন্টেবল নাউন না, বুঝা গেছে? এটা তো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে লিটল লেস এরা হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ, ফিউয়ার এটা কিন্তু হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আমি 12 নম্বরটা বলেছিলাম উত্তর করার জন্য, 12 নম্বর কোশ্চেন। হ্যাঁ 12 নম্বরটা বলেছিলাম। এখন 12 নম্বরটার দিকে একটু তাকাও সবাই। দেখো 12 নম্বরের মধ্যে কি লেখা আছে সবাই একটু মন দিয়ে খেয়াল করো। দেখো 12 নম্বরে লেখা আছে এই যে এ লিটল, সবাই খেয়াল করছো? এই যে এ লিটল, আমরা জানি যে এ লিটলের পরে মানে লিটল যুক্ত যা যা আছে এটার পরে কিন্তু আনকাউন্টেবল নাউন হয়। তো প্রোটেকশনিজম এই টাইপের কোনো শব্দ আসলে নাই ডিকশনারিতে, প্রোটেকশন বলে শব্দ আছে। আর আমরা জানি প্রোটেকশন কিন্তু মূলত একটা আনকাউন্টেবল নাউন। তো এই যে লিটল প্রোটেকশন এটা কিন্তু মিলে গেছে, লিটল প্লাস আনকাউন্টেবল নাউন, তাই না? কিন্তু অপশন নাম্বার সি তো হবে না, বিকজ এখানে ফিউ আছে, ফিউ এর পরে আনকাউন্টেবল হয় না। অপশন নাম্বার ডিও হবে না, কারণ এখানে প্রোটেকশনের সাথে আবার এস লাগাই দিয়েছে, প্রোটেকশনস, ঠিক আছে? এই কারণে অপশন নাম্বার ডিও বাদ। তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা ফাইন, তো আমরা লিটল বা ফিউ এর কনসেপ্ট আমরা জানলাম। আচ্ছা, আমরা এবার আরেকটা কনসেপ্ট, সর্বশেষ আমরা আরেকটা কনসেপ্ট আজকের ক্লাসের জন্য সর্বশেষ আমি আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু পড়াবো। সেটা হচ্ছে তোমার সাম ভার্সেস এনি, সাম ভার্সেস এনি। আচ্ছা, এখন তোমরা কি বলতে পারবা যে সাম এবং এনি এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাম এবং এনি? আচ্ছা, ধরো আমি একটা সেন্টেন্স যদি আমি লিখি এভাবে, যেমন সাম, সামের পরে কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউন বসে, আবার এনি, এনির পরেও কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো নাউন বসে, বাট দুটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। আমি মার্চে ভর্তি হয়েছিলাম, তখন আমাকে শীট দিয়েছিল আগের বছরের, এই বছরের শীট তো পাই নাই, আমার শীটের লিখছো, আমার শীটের সাথে কোয়েশ্চেন গুলো মিলে না। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটা প্রশ্ন তোমাকে মানে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে, যে তুমি যে ব্রাঞ্চে থেকে তুমি শীটটা সংগ্রহ করেছো তোমাকে সেই ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ফাইন, এখন আমরা সবাই একটু স্ক্রিন থেকে একটু খেয়াল করি। আচ্ছা, হুমায়রা ইসলাম প্রজ্ঞা, প্রজ্ঞা বলছে তুমি লেকচারশিট পাও নাই। Oppo A3 তুমিও লেকচারশিট পাও নাই। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এই তো জাস্ট 2-3 জন হয়তো লেকচারশিট পাওনি।
এটা কোনো ব্যাপার না। যদি লেকচার শিট না পেয়ে থাকো তাহলে অবশ্যই ব্রাঞ্চে একটু যোগাযোগ করবা, ব্রাঞ্চের হেল্পলাইনে ফোন দিবা, পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অথবা এখান থেকে তুমি ডিরেক্টলি কালেক্ট করে নিয়ে যাবা। আচ্ছা, দেখো এই যে সাম ভার্সেস এনি, ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই হ্যাভ বট ড্যাশ ম্যাঙ্গোস। Have I bought dash mangoes? Would you give me dash sugar please? Sugar please. আচ্ছা দেখো এখানে লেখা আছে যে সাম ভার্সেস এনি। আরেকটা তথ্য আমি এই জায়গাটার মধ্যে দিই যে আই হ্যাভ নট বট ড্যাশ ম্যাঙ্গোস। আচ্ছা আচ্ছা, এখন তোমরা সবাই একটু খেয়াল করো, 1 নম্বর যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই যে প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই বাক্যটা কিন্তু হা বোধক বাক্য। এটা কিন্তু হা বোধক সেন্টেন্স। যদি তোমার হা বোধক হয়, হা বোধক বাক্যের মধ্যে কাকে বসাবা? হা বোধক বাক্যের মধ্যে সামকে বসাবা। তার মানে আই হ্যাভ বট সাম ম্যাঙ্গোস, হা বোধক বাক্যে বসে। আর 2 নম্বরে খেয়াল করো, এই যে এটা হচ্ছে না বোধক, নট, নট কিন্তু না বোধক বাক্য। যদি না বোধক হয়, না বোধক বাক্যের মধ্যে এনি বসে, যে আই হ্যাভ নট বট এনি ম্যাঙ্গোস। তার মানে হা বোধক বাক্যের মধ্যে সাম এবং না বোধক বাক্যের মধ্যে এনি। বিষয়টা বুঝতে পারছো? হা বোধক বাক্যে সাম এবং না বোধক বাক্যের মধ্যে এনি। I have bought some mangoes, I have not bought any mangoes. প্রশ্নটা যদি ইন্টারোগেটিভ হয়, দেখো ইন্টারোগেটিভ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রশ্ন। ইন্টারোগেটিভ বাক্যের মধ্যেও কিন্তু বসবে এনি, অর্থাৎ তুমি বলবা হ্যাভ আই বট এনি ম্যাঙ্গোস, তুমি কিন্তু এখানে সাম বলতে পারবে না, বলতে হবে এনি ম্যাঙ্গোস, হ্যাভ আই বট এনি ম্যাঙ্গোস। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে একটা তথ্য বুঝতে পারলাম যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে সাম বসে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে এনি বসে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে এনি বসে। আচ্ছা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে তোমার এই যে এটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু তোমার ইন্টারোগেটিভ প্যাটার্নে আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে আছে, বাট তারপর কিন্তু আমরা এখানে এনি বলবো না, আমরা এখানে সামই বলবো, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে বলতে হবে উড ইউ গিভ মি সাম সুগার প্লিজ, উড ইউ গিভ মি সাম সুগার প্লিজ। তার কারণটা হচ্ছে এটা ইন্টারোগেটিভ বাক্য হলেও মূলত এখানে একটা অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যে যদি তুমি কাউকে অনুরোধ করো বা রিকোয়েস্ট করো, তাহলে সেই বাক্যের মধ্যে তুমি এনি বলবো না, তোমাকে সাম বলতে হবে। কিন্তু এই যে বাক্যটা দেখো, এই বাক্যটার মধ্যে কিন্তু কাউকে অনুরোধ করা হয় নাই। 3 নম্বর যে বাক্যটা, এই বাক্যে কিন্তু কাউকে অনুরোধ করা হয় নাই। এটা সাধারণ একটা প্রশ্নবোধক বাক্য। সাধারণ প্রশ্নবোধক বাক্যের মধ্যে কিন্তু আমরা সাম বলবো না, সাধারণ প্রশ্নবোধক বাক্যের মধ্যে আমরা এনি কথাটাই বলবো, যে হ্যাভ আই বট এনি ম্যাঙ্গোস। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ফাইন। তো এই ছিল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের আজকে পর্যন্ত টাস্ক, ঠিক আছে? এখন এটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে হচ্ছে একটা প্রশ্ন দেখাই। দেখো আমাদের এই যে গেল বছর, ঠিক আছে, এই যে গেল বছর তোমাদের ইউনিটে দেখো, এটা ছিল তোমার মানবিকের, ঠিক আছে, এটা মানবিকের। এই প্রশ্নটার দিকে তাকাও, ঠিক আছে, এই যে এই প্রশ্নটার দিকে তাকাও। এটা ঠিক গত বছর তোমাদের এই প্রশ্নটা ছিল যে উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য পেশেন্টস কন্ডিশন। We have not been given dash update on the patient's condition. তো তুমি দেখতে পাচ্ছ বাক্যটার মধ্যে নট আছে, খেয়াল করছো যে নট আছে, তার মানে এটা কিন্তু একটা নেগেটিভ বাক্য। আমরা সবাই জানি যে নেগেটিভ বাক্যের মধ্যে কিন্তু এনি বসে, তার মানে এখানে আমাদের সঠিক উত্তর চোখ বন্ধ করে এনি। We have not been given any update. বিষয়টা বুঝতে পেরেছো? তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। এখন তোমাদের কাজ হচ্ছে এই টোটাল লেকচার শিটটা, মানে এই যে বিগত বছরে এখন পর্যন্ত যা যা পড়িয়েছি এর উপর ভিত্তি করে লেকচার শিটটা একবার রিডিং করবা। রিডিং করার পর বিগত বছরের প্রশ্নগুলো, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সাথে সাথে ব্যাখ্যাগুলো দেখে দেখে একটু পড়বা, একটু ধারণা নিবা যে প্রশ্নগুলো তুমি নিজে নিজে পারছো কিনা, ঠিক আছে? এরপর আগামী ক্লাসে এই লেকচারের উপর হচ্ছে একটা ক্লাস টেস্ট দেওয়া থাকবে। ওই ক্লাস টেস্টটা মানে লেকচার শিটটা পাওয়ার সাথে সাথেই, ঠিক আছে, ক্লাস টেস্টটা তোমরা একটু পারফর্ম করবা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমরা ক্লাসটা তাহলে হচ্ছে আমরা আজকে জুমার দিন আজকে,
তো আমি সবাইকে বলবো যে অবশ্যই সবাই ঠিক মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করবা। তার কারণটা হচ্ছে বিষয়টা এরকম যে তুমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, তুমি যেই হও না কেন, ঠিক আছে, তুমি যদি তোমার ধর্মটা ঠিকঠাক মতো পালন করো, তোমার মধ্যে একটা স্পিরিট কাজ করবে, ঠিক আছে, এবং এই স্পিরিটটা ইনশাআল্লাহ তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর কখনো খারাপ চিন্তা করবা না, অর্থাৎ যা করবা সব অনেস্টলি করবা, অর্থাৎ নিজের কাছে নিজে পরিষ্কার থাকবা যে আমি কি করছি, আমি কি শিখছি, ঠিক আছে, এটা সবকিছু অ্যাকুরেট হতে হবে। আমাদের কিন্তু একটা কোর্স প্ল্যান আছে, একটা শিডিউল আছে, ইউসিসি শিডিউল। তো যেখানে মধ্যে কোন দিন কোন লেকচার হবে, কোন বিষয়ের কোন টপিক করানো হবে, একদম সম্পূর্ণ কিন্তু একটা প্ল্যান করে দেওয়া আছে। তো ওই প্ল্যান মোতাবেক আমরা আগাচ্ছি কিনা, প্ল্যান মোতাবেক তুমি আগাচ্ছ কিনা, তো এই দুটা বিষয় কিন্তু ইন্টারেক্টিভ হতে হবে, ঠিক আছে। তুমি যদি কখনো দেখো যে না কোনো কনসেপ্টে তোমার একটু প্রবলেম ফেস করতেছো, কোনো কনসেপ্ট তুমি বুঝতে পারতেছো না, তো আমরা তো আছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবা, আমরা এটাকে সলভ করার ট্রাই করব। যেমন আজকের ক্লাসটা এই যে হলো, এই ক্লাসের উপর কিন্তু আবার সলভ ক্লাস থাকবে, ঠিক আছে। যেমন আজকে ক্লাসটা তোমরা তো হচ্ছে লেকচার ক্লাস করেছো, লেকচার ক্লাসে যখন বাসায় তুমি করবা তখন দেখা গেছে অনেক পেজে প্রবলেম হতে পারে। তো এই সমস্ত প্রবলেম নিয়ে কিন্তু আবার সলভ ক্লাস থাকবে। সলভ ক্লাস হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আবার ব্যাখ্যা দিয়ে আমরা বোঝাবো, বুঝতে পারছো বিষয়টা। তারপরে একটা লেকচারের উপরে লেকচার ক্লাসও থাকছে, আবার সলভ ক্লাসও থাকছে। সো এই সার্ভিসটা ইনশাআল্লাহ আমরা অনলাইনে ঠিক অফলাইনের মতো করে আমরা একদম পুরোপুরি তো সম্ভব না, মানে একদম অফলাইন ক্লাসের মধ্যে যেভাবে আসলে মুভ করা যায় এটা তো আসলে সেভাবে মুভ করা যাচ্ছে না, বাট তারপরেও আমরা 90% পর্যন্ত অ্যাকুরেসি মেইনটেইন করে আমরা অফলাইনের সার্ভিসটাকে অনলাইনে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, বাকিটা চালানো হচ্ছে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলে তাহলে তার কোনো কথাই নেই, ঠিক আছে। তো সবাইকে আমাদের অনলাইন প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি রায়হান বোরহান, ইউসিসি হেড অফিস, ইউসিসি উত্তরা ব্রাঞ্চ এবং ইউসিসি কুমিল্লা ব্রাঞ্চের তরফ থেকে তোমাদেরকে লেকচার নাম্বার 2 এর আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।